ফরেন কারেন্সির যে কারেন্সিটা দরকার, এই কারেন্সি ডিভ্যালুয়েশন হয়ে যেতে পারে। আসসালামু আলাইকুম মঈন ভাই, আপনার সাইটে ইন্টারনেট কানেক্টিভিটিটা একটু সাউন্ড চেক শোনা করবেন। যাচ্ছে না, সাউন্ডে খুব ঠিক ডিস্টার্ব আছে। করতেছে। কারেন্সি হেজিং নিয়ে, তো 1 নম্বর শরিয়া স্ট্যান্ডার্ডের মধ্যে কারেন্সি হেজিং এর দুইটা পদ্ধতি বলা আছে। হ্যাঁ, যে দুইটা পদ্ধতি অবলম্বন করে একটা ইসলামিক ব্যাংক বা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান কারেন্সি হেজিং করতে পারে। তো এইখানে দেখেন তিনটা অপশন দেওয়া আছে, এই তিনটা অপশন কোনটা সাউন্ড শোনা যাচ্ছে না আবারও। হবে? এ নাম্বার হবে স্যার। এ হবে। সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ জামান ভাই, আহ, আচ্ছা আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা দেখ, আপনারা একটু আনমিউট অবস্থায় থাকেন একবারে, মিউট থাকার দরকার নেই আজকে। কারণ আমরা এখানে ইন্টারেক্টিভ ভাবে করবো, তো আমার নেটওয়ার্কটা একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখি আস্তে আস্তে মনে হয় ঠিক হয়ে যাবে। আগে তো শুরুতে ডিস্টার্ব দিয়ে পরবর্তীতে ভালো সার্ভিস দিয়েছিল। আচ্ছা, প্রথম প্রশ্নটা উত্তরগুলি আপনারা একটু পড়েন। দেখেন, এ নাম্বার আছে টু এক্সিকিউট ব্যাক টু ব্যাক ইন্টারেস্ট ফ্রি লোনস ইউজিং ডিফারেন্ট কারেন্সিজ উইদাউট রিসিভিং অর গিভিং এনি এক্সট্রা বেনিফিট provided these two loans are not contractually connected to each other। তো প্রথম অপশনে বলা হচ্ছে যে কারেন্সি হেজিং করার জন্য ভবিষ্যতে যাতে ডিভ্যালুয়েশন এড়ানো যায়, এই রিস্ক এড়ানো যায়, সেই জন্য ব্যাক টু ব্যাক ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া, বেনিফিটের কোনো লেনদেন থাকবে না এবং কন্ট্রাকচুয়ালিও কোনো কানেকশন থাকবে না। এটা একটা হেজিং এর পদ্ধতি বলা হচ্ছে। দ্বিতীয় পদ্ধতি বলা হচ্ছে টু এক্সিকিউট ব্যাক টু ব্যাক ইন্টারেস্ট লেনদেন ফ্রি বা কানেকশন লোনস থাকবে। ইউজিং ডিফারেন্ট কারেন্সিজ উইদাউট, একই কথা, জাস্ট এখানে বলা হচ্ছে কন্ট্রাকচুয়ালি কানেক্টেড টু ইচ আদার। তাহলে প্রথমটা দ্বিতীয়টার মধ্যে জাস্ট পার্থক্য হচ্ছে একটা নট কন্ট্রাকচুয়ালি কানেক্টেড, আরেকটা হচ্ছে কন্ট্রাকচুয়ালি কানেক্টেড। 3 নাম্বার হচ্ছে টু বাই গুডস অর কনক্লুড মোরাবাহা ট্রানজাকশন বি। সঠিক উত্তর তাহলে কোনটা হবে? এই এ নাম্বার। কেন এ নাম্বার হবে?
সেপারেট দুটো লোন, কোনো ধরনের ইন্টারেস্ট নাই, এবং একটা একটা কন্ডিশন না আর কি, কন্ট্রাক্ট চলবে। দেখেন এই যে হ্যাজিং এর দুইটা টুলস এখানে বলা ছিল, 2 for 1M, execute back to back interest free loans using different currencies without giving or receiving or giving any extra benefit, not contractually each other, এটা একটা পদ্ধতি। এখন এই সি নাম্বার, টু বাই গুডস অর কন্ট্রোল মোরাবা ট্রানজেকশনস, এটা হবে না কেন? এটা না বুঝলাম যে এটা মানে কন্ট্রাকচুয়ালি কানেক্টেড বলার কারণে বাদ গেছে। সিতে কি সমস্যা? স্যার সিতে হয়তো সেল নাই স্যার। হ্যাঁ, কারণ হচ্ছে কি, প্রতিষ্ঠান নিজে ডিভ্যালুয়েশন রিস্ক এড়াইতে চাচ্ছে। তো নিজে যদি ডিভ্যালুয়েশন রিস্ক এড়াইতে চায়, তাহলে কিনলে তো আর এখানে রিস্কটা কিনলে যাবে না। তো আর কোনো, হ্যাঁ, কিনলে তো আর তার রিস্ক আর যাচ্ছে না। সে যদি ফরেন কারেন্সিতে বিক্রি করতো তাহলে তার রিস্কটা এখানে মিনিমাইজ হইতো। তাহলে 1 নম্বরের উত্তর হচ্ছে এটা কিন্তু পরীক্ষায় আসছিল, এই প্রশ্নটা বেশ কয়েকবার পরীক্ষায় আসছে। দেন 2 নম্বর, ইফ এন আইএফআই gives and takes loans without interest in different currencies to hedge for currency depreciation in the future, it is, এটাও কিন্তু পরীক্ষাতে আসছে যে কারেন্সি হেজিং এর জন্য ইন্টারেস্ট ফ্রি লোন দিবে এবং নিমিজিবল। সি। অ্যাবসলিউটলি ইমপারমিজিবল। সি নাম্বার কি বলছে? পারমিজিবল প্রোভাইডেড দ্যাট টু কন্ট্রাক্টস আর নট লিঙ্ক টু ইচ আদার। তাহলে প্রথমটা কেন হবে অ্যাবসলিউটলি পারমিজিবল? কারণ এখানে আমরা প্রথম প্রশ্নে পড়তে গিয়েই দেখে আসছি যে এখানে কিন্তু কিছু টার্মস কন্ডিশন যোগ যোগ করে দেওয়া আছে, যে এক্সট্রা বেনিফিট নিতে পারবে না, কন্ট্রাকচুয়ালি কোনো কানেকশন থাকতে পারবে না। যেহেতু এখানে কিছু প্রভিশন যোগ করে দেওয়া আছে, তার মানে অ্যাবসলিউটলি পারমিজিবল না। আবার অ্যাবসলিউটলি কি ইমপারমিজিবলও না, কারণ শর্ত সাপেক্ষে তো এটা পারমিজিবল। তো 3 নম্বরে এসে বলছে যে পারমিজিবল শর্ত হচ্ছে যে একটা আরেকটার সাথে লিঙ্ক থাকতে পারবে না। তার মানে এইটা আমাদের অ্যাজ পার স্ট্যান্ডার্ড কভার করে। আবার 4 নম্বরে বলছে প্রোভাইডেড দ্যাট দে আর নট উইথ কনভেনশনাল ব্যাংক, কনভেনশনাল ব্যাংকের সাথে কারেন্সি লেনদেন করার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। এবং এই যে গিভিং এবং টেকিং লোনস, এইটাও কনভেনশনাল ব্যাংকের সাথে করার ক্ষেত্রে কোনো বাধা নাই যদি টার্মস গুলি পূরণ করে, তাই না? যে আমরা যদি কনভেনশনাল ব্যাংকের কাছে লোন নেই, জায়েজ আছে না? নিচু কিছু জায়েজ আছে, শর্ত হচ্ছে, আমি বলছি যে এটা প্রথমটার সাথে লিঙ্ক আপ, মানে প্রথম প্রশ্নটার সাথে এটার মিল আছে। 3 নম্বর আসে আমরা, ট্রেডিং ইন কারেন্সিস মাস্ট বি ক্যারিড আউট ইন কমপ্লায়েন্স, দ্য ফলোয়িং শরিয়া রুলিংস মাস্ট বি অবজার্ভ ফর ট্রেডিং ইন কারেন্সিস। এই কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে এই 4টা অপশন বলা আছে, এগুলি সব রুলিংস যেগুলো বায়ার সার্ফ বা কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে পরিপালন করতে হয়। এখন এই সবগুলোর মধ্যে একটা আছে যেটা সঠিক আর বাকি 3টা আছে ভুল, নিচু কোনো একটা জিনিস নিচু। তাই না? মাস্ট বি ক্যারিড আউট, যেহেতু সবগুলোই একটা একটা অপশন, তার মানে একটা এখানে ঠিক থাকবে আর বাকিগুলি কিন্তু ভুল থাকবে। কারণ আমরা সঠিকটা খুঁজে বের করব। নাম্বার দেখেন কি বলছে, বোথ পার্টিস মাস্ট টেক পজেশন অফ দ্য কাউন্টার ভ্যালুজ বিফোর ডিসপার্সিং, সাচ পজেশন বিং কন্ট্রা অ্যাকচুয়ালও হতে পারে, কনস্ট্রাকটিভও হতে পারে। তাহলে এইটা একটা শর্ত, যে দুইটা পক্ষ যারা কারেন্সি ট্রেডিং করবেন কন্ট্রাক্টিং প্লেস ত্যাগ করার পূর্বেই তাদের পজিশন নিতে হবে। এই পজিশন যেটাই হোক, কনস্ট্রাকটিভ হোক অথবা অ্যাকচুয়াল হোক। তো কনস্ট্রাকটিভ আর অ্যাকচুয়াল পজিশনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, দুইটার হুকুম একই, একটা হইলেই হইলো। তাহলে এই কথাটা কি ঠিক আছে না?
কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে কি হাতে হাতে পজিশন নেওয়া লাগে, তা হাতে হাতে পজিশন তো এটা বোঝাচ্ছে। তাহলে এটা আমরা সঠিক ধরে রাখি। তারপরে এটা পড়ি, দেখেন, দ্য কাউন্টার ভ্যালুস অফ দ্য সেম কারেন্সি মাস্ট নট বি ইকুয়াল অ্যামাউন্ট। এইটা কিন্তু এইটুকু পড়লে বাকিটা আর পড়া কিন্তু লাগে না। সেম কারেন্সিতে যখন লেনদেন হবে তখন অবশ্যই কারেন্সি অ্যামাউন্ট সমান হইতে হবে, তাই না? যদি সমান না হয়, যেমন এই যে আপনার এই যে কি বলে গুলিস্তানে আপনার নতুন টাকা বিক্রি করে, এখন আপনি যদি 10 টাকার একটা বান্ডেল 1100 টাকা দিয়ে কিনেন, এটা কিন্তু জায়েজ নাই। কারণ 10 টাকার বান্ডিলে আছে 1000 টাকা, এখন এটা নতুন হোক পুরাতন হোক, ভ্যালুর তো আর কোনো পার্থক্য নাই। এই 1000 টাকা 1000 টাকা দিয়ে কিনতে হবে। যদি আমরা বেশি দিই তাহলে এটা হারাম হয়ে যাবে, সুদ হয়ে যাবে এটা। তাহলে এইটা এই এই মাস্ট নট বলার কারণেই এই অপশনটা বাদ। সি নাম্বার বলতেছে কন্ট্রাক্ট শ্যাল কন্টেইন আ কন্ডিশনাল অপশন অর ডেফারমেন্ট ক্লজ। আর আমাদের পড়া দরকার নাই। এখানে বলতেছে ডেফারমেন্ট ক্লজ থাকবে। তো কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে ডেফারমেন্টের কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই, তাহলে এটাও বাদ। কারেন্সি ট্রানজ্যাকশন শ্যাল বি ক্যারিড আউট অন ফরওয়ার্ড অর ফিউচার মার্কেট। আমাদের এই যে ফরওয়ার্ড আর ফিউচার যখনই দেখবো তখনই এটা শরিয়ার সম্মত না, বাদ, একবারে বাদ। ফরওয়ার্ড, ফিউচার, অপশন, সোয়াপ, এই চারটা দেখা মাত্রই যদি ট্রু ফলস বলে সোজা ফলস দিয়ে দিবেন, যদি বলে ইয়েস অর নো তাহলে নো হবে, যদি আপনার জবাবই আসুক, মানে সব নেগেটিভ আনসার। তাহলে আমরা এখানে চারটা অপশনের মধ্যে প্রথমটাই দেখলাম ঠিক আছে, বাকি কোনোটাই ঠিক নাই। কারো কোনো প্রশ্ন আছে? কনফিউশন থাকলে সাথে সাথে বলে ফেলবেন। 4 নাম্বার দেখেন, এটা একটু সিনারিও বেসড ট্রু ফলস প্রশ্ন, আমরা একটু দেখি এখানে। ইন ফরেন কারেন্সি ফরওয়ার্ড ট্রানজেকশনস or future transactions, the Sharia auditor should ensure, for the purpose of verifying that the transaction is Sharia compliant. এখন কারেন্সি, ফরেন কারেন্সি ট্রানজেকশনের ক্ষেত্রে, ফরওয়ার্ড ট্রানজেকশন এবং ফিউচার ট্রানজেকশনের ক্ষেত্রে ট্রানজেকশনটা শরিয়া সম্মতি হলো কি হলো না, এই জন্য শরিয়া অডিটর এনশিওর করবেন কি অ্যাকচুয়াল ডেলিভারি অর রিসিপ্ট অফ কারেন্সি সাবজেক্ট টু দ্য ট্রানজেকশন অ্যাকচুয়ালি টেক প্লেস অন দ্য ম্যাচুরিটি ডেট। দেখেন, ফরওয়ার্ড ট্রানজেকশন এবং ফিউচার ট্রানজেকশন কি, এখানে একটা ট্রানজেকশন ডেট নির্ধারণ করা থাকে, যেদিন তারা কন্ট্রাক্ট করে ওই দিন সব কিছু ঠিকঠাক করে নেই। তো যেদিন ট্রানজেকশন হওয়ার কথা ওই দিন আসলে তারা ফিজিক্যালি ট্রানজেকশনটা করেন, টাকা পয়সা দেওয়া নেওয়া করেন, অথবা ওই যা যা করার আর কি তারা করেন। যদি পণ্যের ক্ষেত্রে হয় তাহলে পণ্য নেন, অন্য কারেন্সি দেওয়া দেন। এখন শরিয়া অডিটর দেখতেছেন যে ফরওয়ার্ড ট্রানজেকশন এবং ফিউচার ট্রানজেকশন যেদিন হওয়ার কথা সেই দিন তাদের অ্যাকচুয়াল ডেলিভারিটা হইলো কিনা, অ্যাকচুয়াল ডেলিভারি ও রিসিভড হইলো কি না, এইটা সে এনশিওর করবে। অ্যাকচুয়ালি টেক প্লেস অন দ্য ম্যাচুরিটি ডেট উইদাউট ডিলে বাই কম্পেয়ারিং দ্য স্টেটমেন্ট অফ আইএফআইএস অ্যাকাউন্ট ইন দ্য ট্রু কারেন্সি সাবজেক্ট অফ দ্য কন্ট্রাক্ট অফ ম্যাচুরিটি ডেট। এই প্রশ্নটা আসলে ট্রু ফলস প্রশ্ন, যদিও এখানে ট্রু ফলস অপশনটা নাই। এখন এটা ফলস হবে, ট্রু হবে না ফলস হবে? ট্রু। ফলস হ্যাঁ, হবে না? ফলস ফরওয়ার্ড আর ফিউচার আছে। না, এটা ট্রু হবে। কেন ট্রু হবে আর কেন ফলস হবে বলেন? একজন তো বললেন ফরওয়ার্ড ফিউচার থাকার কারণে ফলস হবে, কারণ ট্রু বলছেন, কেন ট্রু বলছেন কারণটা বলেন। কারণ এখানে কন্ডিশন যেটা দেয়া হয়েছে যে যে ডেটে আর কি অ্যাকচুয়ালি এটা এক্সচেঞ্জটা হওয়ার কথা সেটা যদি ঠিক থাকে তাহলে তো এটা হওয়া উচিত, কারণ ফরওয়ার্ড বা ফিউচারে যে ডেফার্ড এর হওয়ার কথা এখানে তো সে ডেফারটা হচ্ছে না। এটা কি ইমরান ভাই বলতেছেন? জি। হ্যাঁ, আচ্ছা, এখন বাকিরা, বাকিরা কি ইমরান ভাইয়ের সাথে একমত কিনা? না, একমত না। হ্যাঁ, একমত না থাকলে আপনার কারণটাও বলেন, কেন একমত না, বাকিরা শুনুক। একমত না এই কারণে যে কন্ট্রাক্টটাই হচ্ছে ফরওয়ার্ড এবং ফিউচার। সেক্ষেত্রে শরিয়ার মানে যারা এখানে অডিটর যারা ছিলেন বা শরিয়া কমপ্লায়েন্ট কি হলো না না হলো, এটা তো মানে এখানে ভ্যালিড না।
কারণ যেহেতু ফরওয়ার্ড কন্ট্রাক্টে আমরা একটা ট্রানজাকশন করব, তো সেটা শুরুতেই তো এটা একটা ইন্টারমিডিয়েবল একটা ট্রানজাকশন। তো এখানে শরিয়ার কি হলো কি না হলো এটা তো আসলে মূল বিষয় না। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমরা যেটাকে সঠিক বলতেছি আমরা, আপনারা কিন্তু সঠিকটা দাগায় রাখেন। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইটা আসলে ফলস হবে, হ্যাঁ এটা ট্রু হবে না। কারণটা হচ্ছে ফরওয়ার্ড ফিউচার ট্রানজেকশনের নেচারটা আপনার বুঝতে হবে। ফরওয়ার্ড ফিউচার ট্রানজেকশনের ক্ষেত্রে চুক্তিটা হয়ে যায় অনেক আগে। এই ডেলিভারি রিসিপ্ট এইটা হয় একটা নির্দিষ্ট ডেটে গিয়ে। তো কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে যখন ডেলিভারি রিসিভ করবে তখনই কিন্তু দামটা ঠিকঠাক করে নিতে হয়। তো তারা দেখেন এখানে ফরওয়ার্ড ফিউচার এই অপশনটা, এই অপশনটাই তো ভ্যালিড না। প্রথম কথা হলো এটা, এইখানে আপনি অ্যাকচুয়াল ডেলিভারি হয়েছে কি হয়েছে না এটা দেখে তো লাভ নেই। কারণ আপনার ডেলিভারি দিল ধরেন কথার কথা ওই 1 মাস পরে। তা 1 মাস পরে কারেন্সির ভ্যালু কত থাকবে আপনি 1 মাস আগে কিভাবে ঠিক করেন? তো ফরওয়ার্ড আর ফিউচারের ক্ষেত্রে তো সে 1 মাস আগেই ঠিক করে রাখতেছে। তাহলে প্রথম কথা হলো, একটু আগে আমরা বলছিলাম যে ফরওয়ার্ড ফিউচার থাকলে আপনারা প্রুফ ফলস থাকলে ফলস মেরে দিবেন, আর বাকিটা পড়ারই দরকার নেই। তো এই- এইটাই হলো প্রথম কথা, এটা আপনার মাথায় এটা ফলস, কারণ হচ্ছে কারেন্সির ভ্যালুটা নির্ধারিত থাকতেছে আগে। ইমরান ভাইয়ের কোনো কনফিউশন আছে? না না, clear। আচ্ছা, 5 নাম্বার দেখেন, ইন কেস অফ প্রমিস গিভিং টু কন্ডাক্ট। দেখেন এইখানে আপনার প্রমিস লেনদেন করা যায়, যে আপনি ধরেন আজকে কত, 5 তারিখ, যে আপনি 20 তারিখে $1 লাখ কিনবেন। এইটা আপনি প্রমিস করে রাখতে পারবেন, কিন্তু কন্ট্রাক্ট করে 20 তারিখে ডেলিভারি নেবেন সুযোগ নেই। কারণ 20 তারিখে কারেন্সির ভ্যালু প্রতিদিন ওঠানামা করে। 20 তারিখের জন্য আপনি তো এখন এই সব কিছু ঠিকঠাক করে রাখতে পারেন না। 5 নাম্বার দেখেন, ইন কেস অফ প্রমিস গিভিং টু কন্ডাক্ট অ্যান এক্সচেঞ্জ অফ ফরেন কারেন্সিস অন এ ফিউচার ডেট, the Sharia auditor should, for the purpose of verifying that the transaction is Sharia compliant, তাহলে Sharia auditor should ensure that, কি এনশিওর করবে, there is a sale and purchase contract signed on the date of making the promise, and the actual execution of delivery or receipt of currencies subject of the promise is deferred to the date of specified execution in two contracts. দেন এইখানে প্রথম অংশটা কিন্তু সঠিক ছিল। প্রমিস গিভিং তো এটা ঠিক আছে, প্রমিস করা তো ঠিক আছে, এইখানে কোনো সমস্যা ছিল না। সমস্যাটা আসছে কোন জায়গায়, এনশিওর করতেছে কি, যে এক কন্ট্রাক্ট সাইন হয়ে গেছে যেদিন সে প্রমিস করছে ওই দিন। সেল অ্যান্ড পারচেজ কন্ট্রাক্ট অন দ্য ডেট অফ মেকিং প্রমিস, যেদিন প্রমিস করছে ওই দিনই এই সেল অ্যান্ড পারচেজ কন্ট্রাক্ট হয়ে গেছে। আর ডেলিভারিটা হয়েছে ওই যেদিন ডেলিভারি করার জন্য প্রমিস করছে সেই দিন। তো এইটা কি আসলে সুযোগ আছে শরিয়াতে? মানে এই এই ট্রানজেকশন আর ফরওয়ার্ড ফিউচার ট্রানজেকশনের মধ্যে কোনো পার্থক্য আছে? কারণ বলতেছে সে প্রমিস, আসলে তো ওই দিনই সে পারচেজ কন্ট্রাক্ট বা বাই কন্ট্রাক্ট সে করে ফলস হবে। সাউন্ড আবার ডিস্টার্ব করতেছে। বাই কন্ট্রাক্ট হয়ে যাওয়ার পরে তো আর প্রমিসের কিছু নাই। এটা হবে, কারণ এখানে আপনার কন্ট্রাক্টটা সে আগেই করে ফেলতেছে, আর ডেলিভারিটা নিচ্ছে
তো যদি তারা যে মক টেস্টের প্রশ্নটা দিছে এই প্রশ্নের মতো প্রশ্ন করে তাহলে কিন্তু ট্রু ফলস থাকবে অনেকগুলি প্রশ্ন। আর এই ট্রু ফলস না হয়ে এখানে যদি 4টা অপশন লাগিয়ে দেয় তাহলে কিন্তু এইটাই আপনার হয়ে যাচ্ছে, হ্যাঁ, মাল্টিপল চয়েস হয়ে যাচ্ছে। এই জন্য আপনার ট্রু ফলস গুলি খুব ভালো করে দেখতে হবে। তাহলে 5 নম্বরের উত্তর হচ্ছে ফলস। এখন আসি আমরা 6 নাম্বার। এই সবগুলি প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসছে, দেখেন কিছু কিছু পরীক্ষা দেওয়া আছে, হিন্স দেওয়া আছে। 6 নাম্বার, কাস্টমার and the customer stipulated that the contract can be terminated within 3 days। আমাদের আর কি পড়ার কোনো দরকার আছে এখন? তারা 3 days এর ডেফারমেন্ট নিয়ে আলাপ আলোচনা করতেছে। তো 3 days ডেফারমেন্টের অপশনে যখন যাবে কারেন্সি ট্রেডিং এ, তার মানে এটা কি শরিয়া সম্মত না, ফলস। আমরা 7 নম্বরে চলে আসি। হুইচ অফ দ্য ফলোইং রিকোয়ারমেন্ট শ্যাল বি ফুলফিলড ইফ সামওয়ান এক্সচেঞ্জ ইউএসডি ফর ইউরো? কেউ যদি ইউএসডি আর ইউরোর মধ্যে এক্সচেঞ্জ করতে চায় তাহলে শরিয়ার কোন রিকোয়ারমেন্টস পূরণ করতে হবে? শ্যাল বি এক্সচেঞ্জ অন স্পট বেসিস, এ এন্ড বি দুইটাই, অথবা কোনোটাই না? কোনটা উত্তর হবে বলেন? বি নাম্বারটা স্পট বেসিস। বি নাম্বারটা। 1 নম্বরটা কেন হবে না? ডিফারেন্ট কারেন্সিতে দুইটা কারেন্সি অ্যামাউন্ট সেম না ইকুয়াল হতে হবে পারে কেন? স্যার। এই করতে পারবো না তো। ডিফারেন্ট কারেন্সি হইলে অ্যামাউন্ট ইকুয়াল হওয়া শর্ত না। সম্ভব না। জরুরি না। 8 নম্বর, ইন কারেন্সি এক্সচেঞ্জ ফিজিক্যাল পজিশন ইজ প্রিফার্ড ওভার কনস্ট্রাকটিভ পজিশন, সত্য না মিথ্যা? ফলস। দুইটাই সেম। কেন ফলস? কারণ দুইটার হুকুমই সেম, কোনো পার্থক্য নাই। Then 9 number, it is permissible to carry out currency transaction in forward market only if it is for the purpose of hedging. The above statement true or false? ট্রু। ফলস স্যার। হ্যাঁ, কারণ ফরওয়ার্ড ট্রানজেকশনই তো শরিয়া স্বীকৃতি দেয় না, হ্যাঁ। এইবার আসি আমরা 10 নম্বরে। কারো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবেন, কারণ এরপরে আর কিন্তু কোনো অপশন নাই। আমরা এই যে এখন প্রশ্ন সলিউশন মানে এটাই শেষ, এরপরে আর কিন্তু আপনাদের সাথে ফর্মাল আর কোনো কন্ট্রাক্ট আপনাদের সাথে আর আমাদের পরীক্ষার আগে 10-এর আনসার হচ্ছে কোনটা? না। 10-এর আনসার 10 দেখেন, ইফ পার্টি এ and party B agreed to exchange USD 1000 for euro 8, দেন 1000 ইউএসডি সে 850 ইউরোর বিনিময়ে এক্সচেঞ্জ করতে তারা সম্মত হয়েছে। শর্ত কি? পার্টি এ গিভ ইউএসডি 500 নাও, বাকিরা দিবে কখন? ইন দা ফিউচার। তাহলে 500 এখন দিয়ে দিচ্ছে, আর 350 না কত, বাকি 500 দিবে পরবর্তীতে। If party A and party B enter into currency exchange based on the above condition, the exchange will be valid, কি হবে? সি। বি। invalid, valid up to 500 exchange, fully এটা valid if there is no additional amount charged by party B. আচ্ছা, সি নাম্বার বলছেন, সি নাম্বার কেন বলছেন? যদ্দূর আপনার সি মনে হবে না? হচ্ছে সেটাই। ওরা আপনার স্পট বেসিসে যা হচ্ছে তাই। স্পটে যেটুকু হচ্ছে ওইটুকু ভ্যালিড। মানে কারেন্সি ট্রানজেকশনটা মাস্ট বি অন স্পট। এখন তারা চুক্তি যাই করুক না কেন, স্পটে যতটুকু ট্রানজেকশন করবে ওইটুকু ভ্যালিড, যেটুকু স্পটে না থাকবে ওইটুকু ভ্যালিড না। এটা আপনার ওই স্ট্যান্ডার্ডের পজিশন এর মধ্যে বলা আছে, তাই না? কারেন্সি পজিশনের ক্ষেত্রে ওইখানে এটা কিন্তু বলা আছে যে যতটুকু পজিশন নিবে ততটুকু ট্রানজেকশন ভ্যালিড হবে, আর যেটুকু ডেফারমেন্ট থাকবে ওইটুকু ইনভ্যালিড। এবার আসি আমরা 11 নম্বর, এজেন্সি ইন ট্রেডিং ইন কারেন্সিস।
প্রথমে বলতেছি ইট ইজ নট পারমিসিবল এট অল, এটা আদৌ জায়েজ নাই। কথাটা কি ঠিক? না, এজেন্সি একটা বৈধ কন্ট্রাক্ট, এটাকে যদি বলে অবৈধ না, মানে অবৈধ, বৈধ না, তাহলে কি হইলো? তাহলে এটা প্রথমটা, এটা কথাটা ঠিক না। 2 নাম্বার বলছি ইজ পারমিসিবল provided that the agent is given an authorization to take possession of and deliver the counter value. যে এজেন্সি কারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে বৈধ, তবে শর্ত হচ্ছে তাকে ক্ষমতা দিতে হবে পজেশন নেওয়ার, ডেলিভারি দেওয়ার কাউন্টার ভ্যালুর। এটা কথাটা কিন্তু যুক্তি আছে এখানে। তাহলে আপনার সি নাম্বারটা আমরা থার্ড পার্টি মে নট বি অ্যাপয়েন্টেড অ্যাজ এজেন্ট, এটা তো এমনি কথাটা ঠিক না, থার্ড পার্টি বলে অ্যাপয়েন্ট করা যাবে না। তো এজেন্ট মানেই তো থার্ড পার্টি। তাহলে বি নাম্বারটাই ঠিক আছে। হ্যাঁ, স্যার এখানে একটু কথা আছে স্যার আমার। বলেন না, সমস্যা, কথাই একটু তো বলার জন্য কনফিউশন, আমরা বসছি। এখানে আমাদের একটু কনফিউশন আছে, কারণ বি নাম্বারটা যে অ্যান্সার আমার মনে হচ্ছে নান অফ দেম, কারণ হলো এই এজেন্সিকে তো স্যার কাউন্টার ভ্যালু পজিশন নেওয়ার জন্য ওখানে মানে স্ট্যান্ডার্ডে তো এরকম বলেনি। ওখানে তো প্রিন্সিপাল যারা ওনরা নেবেন, এজেন্সিকে তো অথরাইজেশন দেওয়া হয়েছে সে সবকিছু মানে করবে। বাট যখন মানে ইয়েটা ডেলিভারি ইয়েটা মানে পজিশনটা টেক ওভার করবে প্রিন্সিপাল নিজে, এরকম মনে হয় ছিল কথাটা। না, না না, স্ট্যান্ডার্ড না, 271 271 আছে, এটা 271। আচ্ছা, ট্রু। তো সেক্ষেত্রে এটা নান অফ দেম হওয়ার কথা হতে পারে স্যার, আমার কাছে মনে হয় এরকম। দেখেন, 271 ইট ইজ পারমিসিবল টু অ্যাপয়েন্ট অ্যান এজেন্ট। তাহলে প্রথম কথা হলো এজেন্ট নিয়োগ করাটা বৈধ। টু এক্সিকিউট কন্ট্রাক্ট, তাহলে কোন ক্ষেত্রে? এক হইতেছে কন্ট্রাক্ট এক্সিকিউশন করার জন্য এজেন্ট নিয়োগ করা যাবে, উইথ অথরাইজেশন টু টেক পজেশন এন্ড ডেলিভার দ্য কাউন্টার ভ্যালু। তাহলে এই কথা অনুযায়ী কি আমাদের উত্তরটা ঠিক আছে না? ঠিক আছে। আপনি যদি তাকে কারেন্সি গ্রহণ করা বা ডেলিভারি করার ক্ষমতা না দেন, তাইলে তো আর এজেন্সির আসলে কোনো আর ভ্যালিডিটি থাকতেছে না। আচ্ছা, এইখানে আরেকটা কোন যদি জায়গায় আপনার যেন আমরা এইটুকু পড়েছি। না বলতো, হ্যাঁ, এইটুকু যদি না বলতো, তাইলেও কিন্তু এটা কিন্তু উত্তরটা সঠিক ছিল। কারণ এইটুকু বলছে, মানে এইটুকু বলাতে আপনার উত্তরটা কিন্তু এই পারমিজিবলের উপর কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়তেছে না। তাহলে এখানে আর আনসার আর বি। স্ট্যান্ডার্ডে তো সরাসরি বলাই আছে এখানে যে আপনার এই কন্ট্রাক্ট এক্সিকিউশন করার জন্য নিয়োগ করা যাবে উইথ অথরাইজেশন টু টেক পজেশন এন্ড ডেলিভার দ্য কাউন্টার বিলস। এটা ছিল না এটাই নাকি হবে। ভাই? হ্যাঁ, এতে তো আচ্ছা বলছে স্যার, কোনো কখনোই এটা জায়েজ নাই, তার মানে এটা তো সহি না। আর স্যার এইটাতে আমরা বলছে থার্ড পার্টিকে দেওয়া যাবে না, তাহলে আপনি থার্ড পার্টি না দিলে এজেন্ট নিয়োগ করবেন কাকে? স্যার এরকম কোথাও একটা পড়ছিলাম না, এরকম যে প্রিন্সিপাল নিজে নেবেন ওই যে টেক ডেলিভারি না, ওই প্রিন্সিপাল পজিশনের নিজে একটা। নিবে না। ওইটা বলা আছে যে প্রিন্সিপাল পার্টি কন্ট্রাক্টিং প্লেস ত্যাগ করার পূর্বে তাদের পজিশন নিতে হবে। আর এজেন্সির ক্ষেত্রেও একটা ক্লজে বলা আছে এরকম যে আপনার প্রিন্সিপাল পার্টি যারা কন্ট্রাক্ট করলেন, ধরেন এজেন্ট আচ্ছা। এজেন্ট নিয়োগ করার কয়েকটা রাস্তা আছে। এক হচ্ছে এজেন্ট নিয়োগ করতে পারেন কন্ট্রাক্ট এক্সিকিউশন করার জন্য, হইতে পারে। আবার অন্য, মানে এক কন্ট্রাক্ট এক্সিকিউশনের জন্য আপনি এজেন্ট নিয়োগ করেন না, শুধু পজেশন নেওয়ার জন্য নিয়োগ করছেন, তাহলে এটাও কিন্তু এই পারপাসে এজেন্সি নিয়োগ হইতে পারে। আবার এইটাও না, আপনি ডেলিভারি দেওয়ার জন্য এজেন্ট নিয়োগ করছেন, মানে কন্ট্রাক্ট আপনি করবেন আর ডেলিভারিটা দিবে আপনার এজেন্ট। এই যে কোনো পারপাসে কিন্তু আপনার এখানে হইতে পারে। তো এই ওকে, ক্ষেত্রেও ক্লিয়ার। শর্ত হচ্ছে যে প্রিন্সিপাল পার্টি জায়গা ত্যাগ করার পূর্বে এজেন্টের পজিশন নিতে হবে, অথবা জায়গা ত্যাগ করার পূর্বে এজেন্টের ডেলিভারি দিতে হবে। এরকম একটা কথা একটা ক্লজের মধ্যে আছে, যদি আপনি বলেন তাহলে আমাদের খুঁজে বের করতে হবে। ঠিক আছে স্যার। আচ্ছা দেখেন, এখন আমরা আসি, তাহলে এটার মধ্যে আর কারো কনফিউশন আছে? ভাই, না, ওকে 11 স্যার। নম্বর উত্তরটা বি। এইবার আসেন ভাইয়া, আমরা 12 জানি নম্বর। ভাই। হ্যাঁ, হ্যালো, জানি ভাই। হ্যাঁ, বলেন বলেন। হ্যালো ভাইয়া, 6 নম্বরের রাইট আনসারটা কি হবে? 6 যদি নাম্বার ট্রু তো আমরা ধরি। আইস
ছয় নাম্বার ফলস false. ফলস ফলস ওই যে False, false। ঠিক আছে, দেখেন কিন্তু রাইট আনসারটা কি? বলছিলাম তো তখন মনে হয় না, রাইট আনসার বলা নাই। এখানে রাইট রাইট আনসারই তো ফলস। এখন এটা সঠিকটা হচ্ছে ডেফারমেন্ট হইতে পারবেন। এখানে বলছে উইথিন 3 ডেজ, মানে 3 দিন কিন্তু ডেফার্ড হয়ে যাচ্ছে। এই ডেফার্ড একদিন বা হয়ে দুই যাওয়ার দিন দিলে কারণে কি হবে? একদিনও না, 1 সেকেন্ড হইতে পারবেন। তারপর ওই কারেন্টলি স্পট বলতে একদিন বা দুই দিন বুঝার সময় থাকে, না একটা না না, option ছিল। কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই, রিয়েল টাইম। কোনো সুযোগ নাই। একটা সুযোগ আছে, সেটা হচ্ছে ওইটা হচ্ছে আপনার যে ধরেন মানুষ মরে গেলে যেরকম মারা যাওয়ার আগ মুহূর্তে মরা গরুর গোশত খাওয়া যায়, ঠিক ওইরকম একটা সুযোগ আছে যখন আপনি কারেন্সি অ্যাকাউন্টে এক ট্রান্সফার করবেন। এক দুই যেমন তিন আপনি বাংলাদেশ চার থেকে সৌদি পাঁচ আরবে পাঠাইবেন, এখন বাংলাদেশ থেকে যদি সৌদি আরবে পাঠান, সৌদি তুমি আরবে তো আর ইনস্ট্যান্ট জমা দেওয়া সম্ভব না। বা আপনি বাংলাদেশ থেকে যদি আমেরিকাতে পাঠান বা ওই অঞ্চলের কোনো দেশে পাঠান, যেখানে আমাদের এখানে দিন আর ওইখানে হইতেছে রাত, তো চাইলেই কি আপনি ওই অ্যাকাউন্টের সাথে সাথে পাঁচ জমা দিতে ছয় পারবেন? দিতে ছয় পারবেন না। সরি, তো আমার ভুল হয়েছে। শহীদ ভাই আপনি মনে হয় একটু ভাই ক্লিয়ার কিনা আপনার? দেখেন এইবার আসেন আমরা 12 নাম্বার। আ ক্লায়েন্ট ইন ইউনাইটেড স্টেটস ওয়ান্টস টু কনভার্ট দেয়ার ইউএস ডলার ইনটু ইউরোস at a money exchange service in Dubai. The client hands over USD, but the exchange service tells them that euro will be credited to their account a day later. Does this transaction comply with the AUFI Sharia standard on trading in currencies? নো স্যার, স্পট বেসিস, সাথে সাথে হতে হবে। হ্যাঁ, এ এ এইটা এইটা এ জি নাম্বারই হবে। হবে, কারণ এখানে বলছে সে একদিন পরে তার টাকাটা ক্রেডিট করবে। যদি বলতো যে আমি এখন ক্রেডিট করে দিব, ট্রান্সফার হয়ে কখন গিয়ে ক্রেডিট হবে সেটা ভিন্ন কথা, ওইটা সুযোগ ছিল। কিন্তু সে বলতেছে টাকাটাই একদিন পরে ক্রেডিট করবে, তো তার দিক থেকে তো আর একদিন ডেফার করার কোনো সুযোগ নাই। সেই হিসাবে উত্তরটা এই হবে, কারণ এখানে বলছে কি বিকজ দ্য এক্সচেঞ্জ অফ কারেন্সিস মাস্ট বি কমপ্লিটেড ইমিডিয়েটলি ইন দ্য সেম সেশন অফ কন্ট্রাক্ট। তাহলে বাকিগুলি আর আমাদের পড়ারই দরকার নেই। হুম। হুম, হ্যাঁ, না, আপনার দিক থেকে সাথে সাথেই দিয়ে দিতে হবে। এখন ক্রেডিট হওয়া যদি প্রসেসের কারণে দেরি হয়, ওইটা শরিয়া এলাও করে, কিন্তু আপনার দেরি করাটা শরিয়া এলাও করে না। ধরেন আপনি কিনতেছেন, কারণ আপনাকে আপনার দিক থেকে দেরি করাটা শরিয়া এলাও করে না, কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন, এখন প্রসেসের কারণে দেরি হচ্ছে, যেটা একটু আগে বললাম যে আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে পাঠাবেন, তো আমেরিকাতে তো আর সেম ডেতে কখনোই আপনার ট্রান্সফার হবে না। হ্যাঁ, ওইটা তো প্রসেসের কারণে, কিন্তু আপনার এখান থেকে যদি দেরি করেন, এই দেরিটা অ্যালাউড না। কিন্তু এখানে বলতেছেন কি দেখেন, এই যে এখানে বলতেছে এক্সচেঞ্জ সার্ভিস টেলস দেম ইউরো উইল বি ক্রেডিটেড টু দেয়ার অ্যাকাউন্ট আর ডে লেটার, একদিন পরে তারা তাদের ক্রেডিট হবে। এইবার আসি আমরা 13 নম্বর। An Islamic bank agrees to a forward currency exchange contract with a corporate client. The contract states that the client will receive a fixed amount of Japanese yen in 6 months in exchange for a fixed amount of Malaysian ringgit with the exchange rate and accounts amounts determined today. The client is a manufacturer who needs Japanese yen to purchase raw materials in the future. Permissible কিনা ট্রানজাকশনটা? নো নো স্যার। কারণ এটা পারমিজিবল হওয়ার কোনো সুযোগ নাই। সে এখন চাচ্ছে, বাট কাউন্টার ভ্যালু দিবে সে 6 মাস পরে, এটা তো আর হবে না। 14 নম্বর। আ কাস্টমার ইন লন্ডন wants to exchange British pound for Australian dollar.
from a branch of an Islamic bank. The customer hands over cash in GBP. সে পাউন্ড তার জমা দিয়ে দিছে। The bank confirms the exchange rate and immediately transfers the equivalent Australian dollar to the customer's bank account. Customer's bank account is with a different bank, but the transfer is made by a real-time payment system and the funds are available for use instantly. এটা জায়েজ কিনা? জায়েজ, এটাই সি হবে, ইয়েস। হ্যাঁ, এটা জায়েজ, কারণ হচ্ছে সে কিন্তু সাথে সাথেই ট্রান্সফার করে দিয়ে দিচ্ছে ইসলামী ব্যাংক। যে ইসলামী ব্যাংকে গ্রাহক পাউন্ড জমা দিয়ে দিছে, আর ইসলামিক ব্যাংক তার যে অ্যাকাউন্টে পাঠানোর কথা ওই অ্যাকাউন্টে অস্ট্রেলিয়ান ডলার জমা দিয়ে দিছে। আর এখানে যে টাইমটা নিছে এটা হচ্ছে ওই যে রিয়েল টাইম পেমেন্ট সিস্টেম। এখানে তো তার ওইটা প্রসেসের কারণে সময়টা গেছে, এটা এলাও। তাহলে আমাদের 1 নাম্বার স্ট্যান্ডার্ড শেষ। কারো কোনো প্রশ্ন আছে কিনা এরপরও? 2 নাম্বারটা আমরা, হ্যাঁ 2 নাম্বার, 14 নম্বর আনসার কোনটা? সি 14 নাম্বার সি। ওই যে রিয়েল টাইম ট্রান্সফার তো কনসিডার্ড শরিয়াতে। আচ্ছা ঠিক আছে। মানে আপনার ট্রান্সফারিং প্রসেসে যদি কিছু সময় লাগে এই সময়টা সরিয়ে অ্যালাউ করে। এটা আমাদের পড়া দরকার নেই, আপনারা একটু পড়ে নিয়েন, কারণ এটাকে 61 নাম্বার স্ট্যান্ডার্ড দ্বারা রিপ্লেস করা হয়েছে, অতএব এখান থেকে প্রশ্ন দিবে না আশা করি। তারপরে আমরা প্রশ্নগুলি রাখছি, আপনাদের যদি কোনো কোথাও কনফিউশন থাকে সেই কনফিউশনটা আমাদের সাথে শেয়ার করেন, আমরা কনফিউশনটা নিয়ে আলোচনা করব প্রয়োজন। 3 নাম্বার স্ট্যান্ডার্ড প্রোক্রাস্টিনেটিং ডেটর। বলে দিবেন কিনা আনসার গুলা? হ্যাঁ, আনসার গুলো কি বলে দিবেন কিনা? আনসার গুলি বলে দিব? তাহলে তো পড়তেই হয়। না, পড়তে হবে না, শুধু আনসার গুলো টাইমটা সেভ করার জন্য বলছি। আচ্ছা, এইখানে দেখেন আনসার গুলি, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন দ্য কেস অফ ডেবিট কার্ড? উইথড্র বাই গোল্ড সিলভার কারেন্সি উইথড্র, এটা অল অফ দ্য অ্যাবাভ। দেন 16 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন কেস অফ ক্রেডিট কার্ড? ক্রেডিট কার্ডের ক্ষেত্রে কোনটা জায়েজ? ইট ইজ পারমিসিবল টু ইউজ এ ক্রেডিট। বাবা বাবা প্লিজ। কি হবে? অল অফ দ্য অ্যাবাভ। অল অফ দ্য অ্যাবাভ। দেখেন তাহলে এটা 16 নাম্বার, এটা এটা অল অফ দ্য অ্যাবাভ হবে। 17 অল অফ দ্য অ্যাবাভ। 17 দেখেন কনভেনশনাল লাইফ ইন্স্যুরেন্স কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রহিবিটেড? সবগুলি প্রহিবিটেড, কোনো কিছুই জায়েজ নাই এগুলি। 18 নাম্বার দেখেন, ইট ইজ পারমিসিবল ফর আইএফআই টু ইস্যুস। হবে বি মনে এটা হয়। বি বি হবে মনে হয়। আচ্ছা তাহলে আমরা করি, ক্রেডিট কার্ড দ্যাট প্রোভাইডস এন ইন্টারেস্ট বিয়ারিং রিভলভিং ক্রেডিট ফেসিলিটি, এটা বাদ। ইন্টারেস্ট বিয়ারিং ক্রেডিট ফেসিলিটি থাকলে এটা হবে না, জায়েজ নাই। বি নাম্বার দেন, ডেবিট কার্ডস as long as the card holder doesn't exceed the balance available on his current account and no interest charge arises out of transaction, এটা ঠিক আছে। আর সি নাম্বার হচ্ছে চার্জেস কার্ড প্রোভাইডেড দ্যাট দ্য কার্ড হোল্ডার ইজ অবলাইজড টু পে ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট দেওয়া নাই, তাহলে বি নাম্বারই উত্তর। 19-এ আসেন, ইট ইজ পারমিসিবল টু পারচেজ গোল্ড সিলভার কারেন্সি থ্রু। এখানে আসলে আপনার শুধু ডেবিট কার্ডের কথা বলছে, বাট 61 নাম্বার স্ট্যান্ডার্ডে কিন্তু ক্রেডিট কার্ডের কথাও বলা আছে, অতএব এটা অল অফ দ্য অ্যাবাভ হবে। অল অফ দ্য অ্যাবাভ। কিন্তু যখন 61 ছিল না তখন 2 নাম্বার স্ট্যান্ডার্ডে কিন্তু শুধু ডেবিট কার্ডের কথা বলা আছে, বাকিগুলির কথা বলা নাই, চার্জ কার্ড ক্রেডিট কার্ডের কথা বলা নাই। As per 61 এটা কিন্তু অল অফ দ্য অ্যাবাভ। বাবা একটু সরো না। 20 নাম্বার দেখেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মে চার্জ এ ফি এগেনস্ট দ্য কার্ড অ্যাকসেপ্টিং institution from the price of commodities or service because this is brokerage fee and marketing charge, debt collection, এটা সবই all of the above, সি নাম্বার। 21 নাম্বার হচ্ছে কার্ড ইস্যুইং ইনস্টিটিউশন মে চার্জ এগেনস্ট
দ্য কার্ড হোল্ডার। এইখানে দেখেন সবগুলি যেটাতে বলা আছে, মানে যেটাতে বেশি বলা আছে ওইটা কারেক্ট হবে। এটা সি হবে ভাইয়া, সি। বি মানে বি ওইটাই, মানে এই অপশন যেটাতে বেশি বলা আছে, কি হবে? মেম্বারশিপ ফি, সি। রিনিউয়াল ফি, রিপ্লেসমেন্ট ফি, ফ্ল্যাট ফি, হয় এটাই হবে। আচ্ছা 22 নাম্বার দেখেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইন কেস অফ ক্রেডিট কার্ড। নট ক্রেডিট কারেক্ট, কার্ডের নট নট কারেক্ট। নট কারেক্ট, জি। আচ্ছা এটা তাহলে বি, ক্রেডিট কার্ডের এটা বি ক্ষেত্রে হবে। কোনটা কোনটা ভুল? পারমিজিবল টু ইস্যু, বি হওয়া উচিত। দেন পারমিজিবল টু ইস্যু আ ক্রেডিট কার্ড ইফ দেয়ার ইজ নো শরিয়া বি হবে। ইনপারমিজিবল এলিমেন্টস। ঠিক আছে তো। হ্যাঁ এটা তো ঠিক আছে, তার মানে এটা এটা তো বললাম। বি নাম্বার বলছে ইট ইজ পারমিজিবল টু ইনক্রিজ সার্ভিস চার্জ ফর প্রোভাইডিং রিভলভিং ফেসিলিটি। এটা কি ঠিক Yes. আছে? এটা হ্যাঁ। ঠিক বি আছে, এটা ঠিক আছে। It is permissible to increase service charge for providing revolving facility. It is not নো, permissible to use the credit card for prohibited. Then এখানে বি নাম্বারটা উত্তর হবে। উত্তর বি। উত্তর হবে বি, কারণ এই রিভলভিং ফেসিলিটি দিয়ে অতিরিক্ত চার্জ নেওয়াটা জায়েজ নেই, বাকিগুলি সব ঠিক আছে। 23 নাম্বার আসেন, ইট ইজ পারমিসিবল টু পারচেজ গোল্ড সিলভার কারেন্সি ইউজিং কার্ড। এটা তো সঠিক। 24 নাম্বার, the Islamic financial institution issues a charge card to a customer. The cardholder uses the card for a purchase and fails to pay the balance in full by the due date. The card ag- agreements state that if the payment is delayed, late fee 1% চার্জ করবে। তো লেট ফি কোনো পেনাল্টি চার্জ করাটা যায় নাই, কারণ দেখেন এখানে কোনটা আছে, বি হবে, বি। তাহলে বিটা উত্তর। কারণ এইটা যদি চার্জ করে এটা রিবা হয়ে যাবে। আর এটাও নো আছে, কিন্তু এখানে অন্য কিছু বলছে, মাস্ট অ্যাবজর্ব অল দ্য পেমেন্ট কস্ট। এটা আসলে ঠিক না, তাহলে বি নাম্বারটাই ঠিক। 25-এ আসেন, কাস্টমার ইউজেস দেয়ার শরিয়া কমপ্লায়েন্ট ক্রেডিট কার্ড টু উইথড্র ক্যাশ ফ্রম এটিএম। দ্য কার্ড ইস্যুয়ার চার্জেস ফ্ল্যাট সার্ভিস চার্জ $5 for cash advance. Regardless of the amount withdrawn, the cardholder is expected to repay the amount of cash advance in installments. Is the service fee for the cash advance permissible under Sharia? বলেন এটা কি হবে? এটা এ দিছি ভাইয়া। ইয়েস ইয়েস। হ্যাঁ এটা এটা পারমিজিবল। হ্যাঁ যদি ফ্ল্যাট ফি তো ফ্ল্যাট ফি পারমিসিবল। হয়, ফ্ল্যাট ফি হইলে জায়েজ আছে। হ্যাঁ হ্যাঁ, ফ্ল্যাট ফি, যদি অ্যামাউন্ট ভেরিয়েশনের সাথে ফি ভেরিয়েশন করা হয় এটা জায়েজ নাই। আবার যদি ধরেন স্লাইসিং করে অতিরিক্ত আদায় করা হয় এটাও জায়েজ নাই। মানে আপনার নর্মালি থাকতে হবে, সে যত টাকায় উত্তোলন করুক একটা পাঞ্চে এত টাকা, 500 তুললে ওই চার্জ দিতে হবে, 1 লাখ তুললে ওই একই চার্জ দিতে হবে, এটা জায়েজ আছে। আর ওই ওই কথাটাই বলছে ফ্ল্যাট ফি, যে ফ্ল্যাট ফি। 26 নাম্বার, স্যার 25-এর আনসার কোনটা স্যার? এ নাম্বার, ফ্ল্যাট ফিরা পারমিজিবল। হ্যাঁ ফ্ল্যাট ফি হচ্ছে আপনার, এই যে ধরেন আমরা এটিএম বুথ থেকে টাকা তুলি না, অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে তুললে হয় কি, যে আপনি 5,000 তুললেও 20 টাকা, বা ওই যে যদি এনপিএসবি হয় তাহলে 15 টাকা দিতে হয়। আবার যদি আপনি 10,000 তুলেন তাহলেও 15 টাকা, 20,000 তুললেও 15 টাকা। তো এই পাঞ্চের সাথে হিসাব, আপনি একবার পাঞ্চ করলে ওই সার্ভিস চার্জটা দিতে হবে। তো এইটাকে ফ্ল্যাট ফি বলা হয়, আর এটা জায়েজ আছে। কিন্তু যদি এরকম করা হয় যে 5,000 তুললে 10 টাকা, 10,000 তুললে 20 টাকা, 20,000 তুললে 40 টাকা, এভাবে যদি করা হয় তাহলে ওটা জায়েজ না। 26 নাম্বার দেখেন, an Islamic bank offers its debit card holders a reward program. For every $100 spent, the customer earns 1 point. তাহলে $100 খরচ করলে সে 1 পয়েন্ট পাবে, which can be redeemed for travel miles, discount on retail purchase, access to airport lounges. The rewards are based on the volume of transactions made by the cardholder. এটা জায়েজ আছে কিনা? দেখেন এটাও জায়েজ আছে। হ্যাঁ শর্ত ভিত্তিক, এটা এটা এ দিছি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, এটাই হবে। ঠিক অসংখ্য আছে। মানে অনেকগুলি স্ট্যান্ডার্ডের মধ্যে এই কথা বলা আছে,
মানে আপনার কন্ডিশনাল গিফট জায়েজ আছে, এটাই হলো মূল কথা। এখানে যে রিওয়ার্ড পয়েন্ট এগুলো হচ্ছে কন্ডিশনাল গিফট, যা আপনি $100 খরচ করলে একটা পয়েন্ট পাবেন, আর ওই পয়েন্ট কই কই খরচ করতে পারবেন সেই কথা বলা আছে। তো এটা জায়েজ। এখন আসেন আমরা 3 নাম্বার শুরু করি, কারণ এটা আমাদের সিলেবাসভুক্ত। 27 নম্বর প্রশ্ন, ইন কন্ট্রাক্টস ইনভলভিং ইনডেটেডনেস such as murabaha, if a procrastinating debtor is late in payment, দেন মুরাবাহা ট্রানজেকশনের ক্ষেত্রে গ্রাহক যদি টাকা পরিশোধ করতে গড়িমসি করে, সেই ক্ষেত্রে শরিয়ার দিক থেকে করণীয়টা কি? এই 4টা অপশন থেকে আমাদের বের করতে হবে। প্রথমটা আমরা পড়ি। পেমেন্ট মে বি অ্যাকসেপ্টেড ফ্রম আ ডেটর হু ইজ ইন ডিফল্ট দ্যাট ইজ ইন এক্সেস অফ দ্য অ্যামাউন্ট অফ ডেট, যে অতিরিক্ত তার কাছ থেকে আদায় করা যাবে। হ্যাঁ, মে বি অ্যাকসেপ্টেড। শর্ত কি? শর্ত হচ্ছে নো কন্ট্রাকচুয়াল কন্ডিশন, কোনো কন্ট্রাক্ট থাকবে না, রিটেনও থাকবে না, ভার্বালও থাকবে না, কাস্টমারি প্র্যাকটিসও থাকবে না, এবং মিউচুয়াল এগ্রিমেন্টও থাকবে না। এই যে অতিরিক্তটা দিছে গ্রাহক, সে পেমেন্ট লেট করার কারণে সে অতিরিক্ত কিছু টাকা ব্যাংকে দিয়ে গেল। এই টাকাটা যে দিছে, এই ক্ষেত্রে ব্যাংকের ব্যাংকের সাথে কোনো কন্ট্রাক্ট ছিল না, কাস্টমারি প্র্যাকটিসে ওই রকম কিছু নাই অতিরিক্ত দেওয়ার, আবার সমঝোতার ভিত্তিতেও এটা হয়নি। এটা কি জায়েজ আছে না? জায়েজ আছে। এই কথাটা 19 নম্বর স্ট্যান্ডার্ডে কিন্তু বলা আছে, তাই না? জায়েজ এটা। কেউ কেউ যদি লোন নিয়ে, সে যদি লোন, তবে এখানে শর্ত কি যে এই লোন পিরিয়ডের মধ্যে, মানে লোনের যে ডেফারমেন্ট পিরিয়ড আছে এই পিরিয়ডে হইতে পারবে না, কাস্টমারি প্র্যাকটিস হইতে পারবে না, কোনো কন্ট্রাক্ট থাকতে পারবে না, আর পরিশোধটা হইতে হবে এট দ্য টাইম অফ স্যাটিসফ্যাকশন বলা আছে এখানে, তাই না? যে যখন পরিশোধ করবে ওই সময় সে দিবে। এই শর্তগুলি পূরণ করলে তখন অতিরিক্তটা জায়েজ আছে। তাহলে এইটাই জায়েজ আছে, তাই না? এরপরেরটা দেখেন, যেহেতু অল অফ দা এভাব আছে এই জন্য আমরা বাকি দুটাও পড়বো। An institution is entitled to monitor, investigate the financial status and activities of the defaulting debtor through all permissible and legitimate means. এটার অধিকার আছে না ব্যাংকের, যে যখন গ্রাহক ডিফল্টিং বা প্রোক্রাস্টিনেশন করবে, গড়িমসি করবে, তখন ব্যাংক তার এই ট্রানজেকশন গুলো মনিটরিং করবে, ব্যাংক লুক লাগায় খোঁজ খবর নিবে সে কই আছে কি করতেছে, কি ব্যাংকের আছে না? কনফিউশন আছে আপনাদের এখানে? আর এই রাইট তো ব্যাংকের আছে, তো এটা ব্যাংক তো এটা করতে পারবে। এইখানে না শুধু খালি ব্যাংক ব্ল্যাক লিস্ট তৈরি করতে পারবে, এবং এই ব্ল্যাক লিস্টের যত প্রতিষ্ঠান আছে সবাইকে বিতরণ করে দিয়ে দিতে পারবে, যে আমার এই গ্রাহকটা এরকম খারাপ, আপনারা জেনে রাখেন। এইটাও করতে পারবে ব্যাংক। তার মানে এটাও তাহলে এন্টাইটেল টু রিকভ দ্য অ্যামাউন্ট ডিউ ফ্রম এনি অফ দ্য অ্যাকাউন্টস অফ দ্য কাস্টমার। কাস্টমারের কোনো অ্যাকাউন্টে টাকা যদি থাকে ওইটা নিয়ে আসে এটা অ্যাডজাস্ট করে ফেলবে, বাকিটা আমাদের পড়া দরকার নেই। তার মানে এখানে সব কয়টাই ঠিক আছে, যদি গ্রাহক গরিমসি করে। তাহলে উত্তর কি হবে? all of the above। 28 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ পারমিজিবল ফর এন ইনস্টিটিউশন? ইসলামিক ব্যাংক কোন কাজটা করতে পারবে? ইনভেস্টিগেট দ্য ডিফল্টিং ডেটর, পারবে কিনা? আপনার পারবে কথাবার্তা পারবে বললেন, আমরা তো এখানে একপাক্ষিক কথা বলতে চাইতেছি না। পারবে ভাই পারবে। বি নাম্বার দেখেন, টু জি, অ্যাকসেপ্ট ভাই পেমেন্ট ফ্রম মামুনুল ডেটর সালাম। ইন এডিশন টু, হ্যাঁ, ইন এডিশন টু দ্যাট ইট ইজ পার্ট অফ দ্য, কিছু বলতেছেন আপনার কথা বোঝা যায়নি। যে আপনার স্লাইডটা একটু ফুল স্ক্রিনে দেওয়া যায়? না, ওই ফুল স্ক্রিনে দিলে সমস্যাটা কি, যে আমি কিন্তু স্ট্যান্ডার্ড খুলে রাখছি, যদি আমাদের স্ট্যান্ডার্ডে যাওয়া লাগে তাহলে স্ট্যান্ডার্ডে যাইতে হবে। এখন দাঁড়ান একটু দেখি। আচ্ছা, এই কাজ করতেছে এখন, হ্যাঁ কাজ করতেছে, এখন দেওয়া যায়। থ্যাংক এই ইউ। অল্টারনেটিভটা একটু আগে কাজ করে নাই, এই জন্য আমি ছোট করে রাখছিলাম। আচ্ছা দেখেন তাহলে,
দ্বিতীয়টা কি ঠিক আছে? এটা করতে পারবে ব্যাংক? অ্যাকসেপ্ট না, পেমেন্ট পারবে ফ্রম না। ডেটর ইন এডিশন টু ডেট, ডেটের অতিরিক্ত টাকা কি নিতে পারবে? না, পারবে No. না। তাহলে এটা ঠিক নাই, প্রথমটা ঠিক আছে। 3 নাম্বার দেখি, টু অ্যাকসেপ্ট ডোনেশন ফ্রম ডিফল্টিং ডেটর টু পে স্যালারিজ অফ দ্য স্টাফ, এটা কি ঠিক আছে? না, না, ডোনেশন নেওয়া জায়েজ আছে কিন্তু স্যালারি দেওয়ার জন্য না, তাই না? মানে ডোনেশন নিবে বেসিক কস্ট চ্যারিটির দিতে জন্য। হবে। এটার যদি জন্য চ্যারিটি বলতো অথবা যদি ডোনেশন পর্যন্ত বলতো তাহলে ঠিক ছিল। ঠিক ছিল। তাহলে এখানে উত্তর হবে এ নাম্বার। 29, হুইচ অফ দ্য ফলোইং অ্যান ইসলামিক ব্যাংক ইজ পারমিটেড টু ক্লেম ফ্রম ইটস প্রোকাস্টিনেটিং ডেটর? এই গড়িমসি যে করবে ডিফল্টিং ডেটরের কাছ থেকে ব্যাংক নিচের কোনটা ক্লেম করতে পারবে? পারমিটেড টু ক্লেম কোনটা? কম্পেনসেশন ফর অপরচুনিটি লস, ঠিক আছে। লিগাল লিগাল আর কেন? আদার এক্সপেন্সিভ হবে। আচ্ছা, এটা কেন ঠিক নাই? এ নাম্বারটা কেন ঠিক নাই বলেন? অপরচুনিটি লস নেওয়া যাবে না। আচ্ছা, হ্যাঁ, এটা এটা জায়েজ নেই। ইসলামিক ফাইন্যান্সে অপরচুনিটি কস্টের কোনো স্কোপ জায়গা নেই এটাই। অপরচুনিটি লস বা কস্টের কোনো জায়গায় নেই, তাই না? কম্পেনসেশন ফর লস ডিউ টু চেঞ্জ ইন ভ্যালু অফ দ্য কারেন্সি, এটারও কোনো সুযোগ নাই। রিইম্বার্সমেন্ট অফ লিগাল এন্ড আদার এক্সপেন্সেস, এটা গতকালকের ক্লাসেও আমাদের ফারুক আব্দুল্লাহ ভাই বলছে কিন্তু, হ্যাঁ। লিগাল এবং আদার এক্সপেন্ডিচার যেটা এই লোন রিকভারির ক্ষেত্রে ডিরেক্টলি খরচ হয়, এই খরচটা আদায় করা জায়েজ আছে। তবে শর্ত হচ্ছে কি, আপনি একবার গ্রাহকের কাছ থেকে এই আদায় করবেন, আরেকবার আপনি কম্পেনসেশন থেকে নেবেন, এটা কিন্তু পারবেন না। হ্যাঁ, এটা মাথায় রাখেন, এটা গতকাল ফারুক ভাই বলে নাই। কারণ আদালত যখন রায় দেয় তখন কিন্তু এই যত প্রাসঙ্গিক খরচ আছে এই খরচগুলি সহ কিন্তু রায় দেয়া দেয়। তো ওই সময় যদি আপনি তার কাছ থেকে রিকভারি করার সময় খরচের টাকা বা লিগাল এক্সপেন্ডিচার সহ আদার্স এগুলি আদায় করেন, সেই ক্ষেত্রে কিন্তু কম্পেনসেশন অ্যামাউন্ট থেকে আপনি এই টাকা নিতে পারবেন না। তাহলে কম্পেনসেশনের টাকাটা টোটালটাই চ্যারিটি দিতে যাবে। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার কিনা? কারণ আপনি লিগাল এক্সপেন্ডিচারের টাকা কম্পেনসেশন থেকেও নিবেন, আবার গ্রাহক থেকে আদায় করবেন, এই সুযোগ কিন্তু শরিয়া আপনাকে দেয় না। 30 নাম্বার দেখেন, হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশনস মাস্ট বি ফুলফিলড প্রায়র টু আস্কিং প্রোকাস্টিনেটিং ডেটর টু পে অল দ্য রিমেনিং ইনস্টলমেন্টস এট ওয়ান্স, যে যদি সে ডিফল্টার হয়, হওয়ার পরে যে ইনস্টলমেন্টে ডিফল্টার হবে এর পরবর্তীতে রিমেইনিং সমস্ত ইনস্টলমেন্ট সে এই আর্লি মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করার জন্য বলবে, অ্যাক্সিলারেশন পেমেন্টের কথা বলবে, কখন বলতে পারবে? দেখেন, প্রথম হচ্ছে নোটিফাইং দ্য ডেটর রিগার্ডিং হিজ ডিউস, তার ডিউ সম্পর্কে গ্রাহককে একটা নোটিশ দিবে। 2 নম্বর হচ্ছে ল্যাপস অফ রিজনেবল পিরিয়ড অফ টাইম বিটুইন নোটিফাইং দ্য ডেটর রিগার্ডিং হিজ ডিউস অ্যান্ড পেমেন্ট ডিউ ডেট, মানে সে যে নোটিশটা দিল এই নোটিশের দিন থেকে যেদিন তাকে পরিশোধ করার কথা বলা হয়েছে এর মধ্যে একটা রিজনেবল সময় থাকতে হবে। 3 নম্বর হচ্ছে ডেটর বিইং সলভেন্ট, এই এই যে অ্যাক্সিলারেশন পেমেন্টের কথা বলবে, এইটা বলার জন্য ডেটর সলভেন্ট হইতে হবে, মানে উইলফুল ডিফল্টার হইতে হবে। উইলফুল ডিফল্টার হওয়া লাগবে, একটা রিজনেবল টাইম থাকা লাগবে, এবং গ্রাহককে একটা নোটিশ দেওয়া লাগবে। এই তিনটার মধ্যে কোনটা সঠিক? 1 নাম্বার, 2 নাম্বার, তিনটাই তিনটাই। 3 তাহলে উত্তর হবে D। কোটির সাথে মিলছে ঠিক মতো, কোটির সাথে সুন্দর মিলছে। কোনো ওই ভাই সাউন্ড নাই, আগের আগের কোশ্চেনটা এইটা নিয়ে একটা প্রশ্ন করতে পারি? কোনো সাউন্ড নাই মন ভাই। কিন্তু অনেক হ্যাঁ, এটা একটু মস্ত। দেন 31 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট, কোনটা ঠিক না? কোনটা সঠিক মইন কি ভাই আশা 30 নাম্বারটা করছেন না? বুঝতে পারি নাই, 30 নাম্বারটা শোনা যায় নাই। বাকিরা শোনা যাচ্ছে, করতে চাইছি না। 30 নম্বরে
শোনা যায় নাই? এখন কি শোনা না না, যাচ্ছে? এখন হ্যাঁ শোনা এখন যাচ্ছে, শোনা যাচ্ছে। 31 নম্বর শোনা যায় না। আচ্ছা, এখন দেখেন এখানে বলতেছে যে যখন কোনো গ্রাহক টাকা পয়সা পরিশোধে প্রোকাস্টিনেটিং করেন, গড়িমসি করেন, আবার ডিস্টার্ব দিচ্ছে মন ভাই। সেই ক্ষেত্রে ব্যাংক তার কাছ থেকে আমার এখানে নেটওয়ার্কে ঝামেলা করতেছে। এখন ঠিক আছে। এখন ঠিক আছে? জি। জি। আচ্ছা, তাইলে দেখেন ওই রিমেইনিং যত ইনস্টলমেন্ট আছে এই সবগুলো এক্সিলারেট পেমেন্টের জন্য ক্লেম করতে পারবেন। এইটা করার ক্ষেত্রে কিছু শর্ত পরিপালন করতে হবে। যেমন এখানে বলা হয়েছে একটা শর্ত যে গ্রাহকরে তার ডিউসের বিষয়ে নোটিফাই করতে হবে, নোটিশ দিতে হবে যে তার অবশিষ্ট টোটাল ইনস্টলমেন্ট এত টাকা, এই ব্যাপারে তাকে একটা নোটিশ দিতে হবে। 2 নাম্বার হচ্ছে যখন সে নোটিশ দিবে এই নোটিশ থেকে যেদিন তাকে পেমেন্ট করতে বলা হবে এর মধ্যে একটা রিজনেবল টাইম থাকতে হবে। 3 নাম্বার হচ্ছে ডেটর উইলফুল ডিফল্টার হইতে হবে। এখন এই যে তিনটা কন্ডিশনের কথা বললো, এই তিনটার মধ্যে কি তিনোটাই লাগবে নাকি অংশ বিশেষ লাগবে? যেমন 1 নাম্বারে বলছে 1 আর 2, এই দুইটা লাগবে, 3 নাম্বারটা দরকার নাই। বিতে বলছে 1 আর 3, 2 নাম্বারটার প্রয়োজন নাই। সিতে তিনটাই বলছে লাগবে। 2 আর 3, 1 নাম্বারেরটা প্রয়োজন নাই। আর ডিতে এসে বলছে সবগুলোই লাগবে, 1 2 3। সবগুলোই লাগবে। তার মানে সবগুলোই লাগবে, কারণ এই বিষয়টা স্ট্যান্ডার্ডে একবারে ক্লিয়ারলি বলা আছে। এটা কিন্তু মনে রাখবেন, এটাকে ঘুরায় পেঁচায় অনেকভাবে প্রশ্ন করে। এই প্রশ্নটাই প্রায় পরীক্ষাতেই আসে। এখানে এইভাবে দেওয়া আছে, আরেক জায়গায় হয়তো বা এইভাবে না দিয়ে অন্যভাবে দিবে, কিন্তু এইটাই দিবে। তবে আপনাদের এই যে তিনটা কন্ডিশন একটু মনে রাখতে হবে। এই তিনটা কন্ডিশন যদি মনে থাকে তাহলে আপনার প্রশ্নটা ভুল হবে না। যে একটা রিজনেবল টাইম ইলাপসড হইতে হবে, মানে সলভেন্ট হইতে হবে। সলভেন্ট অবস্থায় যদি সে 31 নাম্বার, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট, কোনটা? এখনো কি শোনা যায় না? শোনা যাচ্ছে এখন। মানে শোনা যায়, আবার যখন নাকি একটু পরে আবার হয়ে যায়, এটাই সমস্যা। এইটাই যে আমার ওই যে নেটওয়ার্কে আপনার ডিস্টার্ব করতেছে, বুঝছেন? একটু বিপদ হয়ে গেল। সে যাক, আমরা একটু আগাইতে থাকি, যখন বেশি সমস্যা হয় আপনারা একটু সাউন্ড দেন আর কি, তাহলে আমরা ওকে। প্রয়োজনে আবার রিপিট করতে পারবো। হ্যাঁ, হ্যাঁ শুরু করেন, তাহলে দেখেন 31 শুরু করেন। 31 নাম্বার, উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট, কোনটা ভুল? পেনাল্টি ক্লজ ইজ পারমিজিবল ইন ইস্তিসনা কন্ট্রাক্ট। ইস্তিসনা কন্ট্রাক্টে কি পেনাল্টি ক্লজ দেওয়া জায়েজ আছে? হ্যাঁ জায়েজ আছে। আছে, জায়েজ আছে। পেনাল্টির ব্যাপারে দুইটা কন্ট্রাক্টে জায়েজ আছে। কোন কোন দুইটা? একটা হইতেছে ইস্তিসনা, না, বল। ইস্তিসনাতে পেনাল্টি ক্লজ। আর একটা হচ্ছে আপনার হায়ারিং পারসনস, ওইখানে পেনাল্টি কোডের কথা বলা আছে। এই দুইটা জায়েজ আছে। এই পেনাল্টি কিন্তু ইনকামের পার্ট, পার্ট অফ ইনকাম। তাহলে এইটা একটু মনে রাখবেন যে ইস্তিসনাতে পেনাল্টি ক্লজ আর হায়ারিং অফ পারসনস হচ্ছে পেনাল্টি কোড। এছাড়া আর কোনো কন্ট্রাক্টে পেনাল্টি দেওয়াটা জায়েজ নাই। তাহলে প্রথমটা সঠিক। আর প্রশ্ন বলছে কি কোনটা ভুল, তাহলে আমাদের ভুলটা খুঁজে বের করতে হবে, তাহলে এটা হবে না। নাম্বার হচ্ছে ইট ইজ পারমিজিবল টু এক্সচেঞ্জ লিস্ট অফ ডিফল্টিং ডেটর্স উইথ আদার এন্টিটিস। এটাও ঠিক আছে, তাই না? 3 নাম্বার স্ট্যান্ডার্ড এটা ক্লিয়ারলি বলা আছে যে অন্য প্রতিষ্ঠানগুলির সাথে এই ব্ল্যাক লিস্টেড গ্রাহকগুলির এই তালিকা বিনিময় করতে পারবে। তাহলে এটা উত্তর হবে না, এটা সঠিক কথা। নাম্বার হচ্ছে ইট ইজ পারমিজিবল টু ইম্পোজ এক্সেস ওভার ডেট। ডেটের অতিরিক্ত আরোপ করা, এটা কি জায়েজ আছে? না ভাই, নাই। তাহলে এইটাই উত্তর হবে। হ্যাঁ, আমাদেরকে বলছে কোনটা ভুল, তাহলে আমরা ভুল একটা পাইলাম, 3 নাম্বার উত্তর। 32 নাম্বার, an Islamic bank has a client who took out মুরাবাহা বেসড হোম ফাইন্যান্সিং। তাহলে মুরাবাহার ভিত্তিতে একটা হোম ফাইন্যান্সিং নিল। অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট মান্থলি ইনস্টলমেন্ট ইজ ডিউ অন দ্য 5th অফ ইচ মান্থ। মাসের 5 তারিখে তাকে পেমেন্ট দিতে হবে। Client who is financially solvent has a habit of paying their installment 10 days late. 10 দিন পরে দেয়, হ্যাঁ, তার কিন্তু
টাকা পয়সার কোনো অভাব নাই, টাকা পয়সা আছে, কিন্তু এই যে হ্যাবিট, সে ইচ্ছা করে 10 দিন পরে পেমেন্ট দেয়, কিস্তি পরিশোধ করে। টু ডিসকারেজ দিস behavior, bank sends the client a letter stating that the every day of delay an extra fee of $10 will be charged. সে ডিউ ডেট থেকে যতদিন দেরি করবে প্রতিদিন $10 করে এক্সট্রা অতিরিক্ত চার্জ করা হবে। দ্য ফি ইজ অটোমেটিক্যালি অ্যাডেড টু দ্য আউটস্ট্যান্ডিং ডেট। এই ফিটা আউটস্ট্যান্ডিং ডেটে গিয়ে যুক্ত হয়ে যাবে। ইজ দিস লেট পেমেন্ট পেনাল্টি পারমিজিবল? এই যে সে পেনাল্টি $10 করে পার ডে $10 করে চার্জ করলো, এটা কি জায়েজ আছে? না। জায়েজ না নাই। না ভাই, বি হবে বোধহয়। তাহলে এখানে দেখেন, তাহলে যেটা জায়েজ নাই ওইটাই উত্তর। চ্যারিটি পারপাজে দেওয়া হয়। হ্যাঁ, ডোনেশন আদায় করা যাবে, পেনাল্টি চার্জ করা জায়েজ নাই। ম্যান্ডেটরি ডোনেশন ক্লজ দেওয়া যাবে, যে টাকাটা তার কাছ থেকে ম্যান্ডেটরিলি আদায় হবে, বাট স্পেন্ড অন চ্যারিটি। কিন্তু বলতেছে কি আউটস্ট্যান্ডিং ডেটে গিয়ে যুক্ত হয়ে যাবে, তার মানে পার্ট অফ ইনকামে চলে যাচ্ছে, এটা জায়েজ নেই। তাহলে এখানে উত্তর দেখেন, বি নাম্বার কি বলছে, বিকজ এনি এডিশনাল অ্যামাউন্ট চার্জ টু এ ডেটর ফর লেট পেমেন্ট ইজ কনসিডার্ড রিবা, এটাই হবে উত্তর। 33 নাম্বার, কোম্পানি এন্টার্স ইনটু ইস্তিসনা কন্ট্রাক্ট উইথ এন ইসলামিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন টু বিল্ড এ নিউ ফ্যাক্টরি। একটা নতুন বিল্ডিং বানানোর জন্য বা ফ্যাক্টরি বানানোর জন্য একটা ইস্তিসনা কন্ট্রাক্ট করলো। Contract includes a clause stating that in the event of any delay in payments by the company, কোম্পানি যদি টাকা পরিশোধ করতে বিলম্ব করে, voluntarily undertake to donate a specified amount to a charity designated by the financial institution, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট স্বেচ্ছায় সে ডোনেশন করার আন্ডারটেক করলো। The contract clearly states that this donation is a separate one-sided promise and is not part of the debt or profit. এটা ডেটেরও পার্ট না, প্রফিটেরও পার্ট না, এবং ওই যে গ্রাহক প্রমিস করলো, এই প্রমিসটা অনলি ফ্রম গ্রাহক, ব্যাংকের দিক থেকে এটা বাইন্ডিং না, গ্রাহকের জন্য বাইন্ডিং, এবং এটা সেপারেট একটা কন্ট্রাক্ট। এখন এই ডোনেশন আদায় করাটা জায়েজ আছে কিনা, জায়েজ। এই যে ক্লজটা দিল, ক্লজটা জায়েজ কিনা, এটা জায়েজ। এখন জায়েজটা কোথায় আছে দেখেন, লেখছি কোথায়, বিতে। বিতে ভাই। হ্যাঁ, বিকজ দ্য পেনাল্টি ইজ নট এ ফাইন্যান্সিয়াল গেইন ফর দ্য ইনস্টিটিউশন অ্যান্ড ইজ ইনস্টিড ওয়ান সাইডেড। তাহলে এটা ফাইন্যান্সিয়াল গেইন না যেহেতু, অতএব এটা জায়েজ। 34 নাম্বার, an Islamic financial institution has made repeated attempts to collect a debt from a client who has a substantial amount of liquid asset but refuses to pay. তাহলে গ্রাহক তার যথেষ্ট পরিমাণ সম্পদ আছে টাকা পরিশোধ করার মতো, এই সম্পদ থাকার পরেও সে টাকা দিচ্ছে না, ব্যাংক বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। The institution has exhausted all communications and has confirmed that client is not in financial difficulty, এবং ব্যাংক নিশ্চিত হয়েছে যে তার আর্থিক কোনো সমস্যা নাই, সব দিক থেকে সে নিশ্চিত হয়েছে। The institution's legal team advises them to take the client to court to compel payment and to also require that the client be held liable for the legal and administrative cost incurred by the institution to recover the debt. লিগাল ডিভিশন সোজা বলে দিছে আপনারা আদালতে যান, আদালতের কাছ থেকে রায় নিয়ে এসে এই লোককে টাকা পরিশোধ করতে বাধ্য করেন, এবং আদালতে আবেদন করবেন এই লিগাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট যেটা তার এই লোন রিকভারিতে খরচ হয়েছে, এইটাও যাতে লোনের সাথে যুক্ত করে দেয়। এখন আউফি স্ট্যান্ডার্ড অনুযায়ী এই এই যে নির্দেশনাটা দিল, অ্যাডভাইসটা দিল, এটা জায়েজ কিনা? এটাও জায়েজ, কারণ এখানে লোন আদায় করার জন্য যত ধরনের পসিবল পদক্ষেপ নেওয়া যায়, যত ধরনের পদক্ষেপ নেওয়া পসিবল সবগুলি নিতে পারবে ব্যাংক, এবং এই যে লিগাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টও তার কাছ থেকে আদায় করতে পারবে। তাহলে উত্তর হবে বি 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 নাম্বার। শেষ আমাদের।
3 নাম্বার স্ট্যান্ডার্ডও শেষ, এবার আমরা 4 নাম্বার স্ট্যান্ডার্ড শুরু করবো, সেটেলমেন্ট অফ ডেট বাই ওয়ে অফ সেট অফ অন ডিমান্ড। সেট অফ অন ডিমান্ডের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় মনে রাখতে বলছিলাম সবাইকে। একটা হচ্ছে সুপিরিয়র ডেটর যিনি, তিনি রিকোয়েস্ট করবেন, তার রিকোয়েস্টের ভিত্তিতে যে সেট অফটা হবে সেটাই হচ্ছে সেট অফ অন ডিমান্ড। এখন দেখেন এইরকম কথা কোথায় বলা আছে, সিতে বলা আছে। দেন সেতে বলা আছে। হ্যাঁ, কি বলা আছে? টু ডেটস এই যে এট দ্য রিকোয়েস্ট অফ দ্য ক্রেডিটর ফর দ্য সুপিরিয়র ডেট, তাহলে সিটাই হবে উত্তর। তাহলে এখানে আসেন আমরা বাকিগুলি একটু দেখি। ডিসচার্জ অফ টু ডেটস বাই দ্য কনসেন্ট অফ টু পার্টিস, দুই পক্ষের সম্মতির ভিত্তিতে যদি ইয়া হয়, আপনার কোনো সেট অফ হয়, তাহলে ওই সেট অফকে কোন সেট অফ বলে? কম্পালসারি। কম্পলস কম্পালসারি না, আবার কোন? কন্ট্রাকচুয়াল। হ্যাঁ, কন্টেক্সচুয়াল। পারস্পরিক সম্মতির ভিত্তিতে বা কন্ট্রাক্টের ভিত্তিতে যে সেট অফ হবে ওটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সেট অফ। তাহলে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সেট অফ। আমরা কেন পড়ে ফেলতেছি এটা? এইটা পড়লে বাকি আরো কয়েকটা প্রশ্নের উত্তর আমাদের এখানেই ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয়টা বলছে স্পন্টেনিয়াস ডিসচার্জ। স্পন্টেনিয়াস শব্দ থাকলে কোনটা হয়? ম্যান্ডেটরি সেট অফ অন ডিমান্ড হ্যাঁ, এই দেখছেন, এত পেঁচায় ফেললে তো সমস্যা। না নাকি? না না, এটার জন্য কন্ট্রাক্টের হতো না। ভিত্তিতে হইলে কন্ট্রাকচুয়াল, কন্ট্রাকচুয়াল কনসেন্টের ভিত্তিতে কন্ট্রাকচুয়াল হইলে সি কন্ট্রাকচুয়াল, হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। স্পন্টেনিয়াসলি হইলে কম্পালসারি। আচ্ছা। এই এই ম্যান্ডেটরি। এই কথাটা তখন বলছিলাম যে কম্পালসরি হবে যদি স্পন্টেনিয়াস শব্দ দেখেন। স্পন্টেনিয়াস মানেই কম্পালসরি। আর এট দ্য রিকোয়েস্ট অফ সুপিরিয়র ডেটর মানে হচ্ছে সেট অফ অন ডিমান্ড, সেট অফ অন ডিমান্ড। তাই না? আর কম্পালসারি আর সেট অফ অন ডিমান্ড দুইটাই কিন্তু ম্যান্ডেটরি সেট অফ, অতএব ম্যান্ডেটরি সেট অফে আপনারা যায়নি না। আপনাকে দেখতে হবে কন্ট্রাকচুয়াল সেট অফ কোনটা, ম্যান্ডেটরি কোনটা, কি বলে, হ্যাঁ এই সেট অফ অন ডিমান্ড কোনটা, আর হচ্ছে কম্পালসারি সেট অফ কোনটা। এই তিনটা ভাগ করতে হবে। ম্যান্ডেটরিটা মাথা থেকে একবার ঝেড়ে ফেলে দেন, কারণ কারণ ম্যান্ডেটরি তো দুইটা, কম্পালসারিও ম্যান্ডেটরি, ডিমান্ডও ম্যান্ডেটরি। তাহলে এখানে উত্তর হচ্ছে সি নাম্বার, এটা এট দ্য রিকোয়েস্ট অফ দ্য সুপিরিয়র ডেটর। 35 নাম্বার, দ্য ইন্টারনাল শরিয়া অডিটর শুড হ্যাভ হিজ অডিট প্ল্যান। এইটা দরকার নাই, এটা হচ্ছে আপনার, এটা ভুলে এখানে আসছে। হ্যাঁ, এইটা আপনার ওই গভর্নেন্স স্ট্যান্ডার্ডের প্রশ্ন, এটা বাদ, এটা ক্রস দিয়ে দেন, এটা আপনাদের নাই। হ্যাঁ। 36 নাম্বার দেখেন, ইজ ইট পারমিসিবল টু স্টিপুলেট আ কন্ডিশন অফ সেট অফ। সেট অফ এর কন্ডিশন কন্ট্রাক্টে দেওয়া যায় কিনা? এ হবে না? হুম, রাইট। আপনি এ বি তে বাদ দেন, আপনার সেট অফ এর হবে ক্লজ হবে, যুক্ত করা কন্ট্রাক্টে জায়েজ আছে কিনা? জায়েজ আছে। হ্যাঁ যাই। হ্যাঁ, 100% জায়েজ আছে, 100%, তার মানে ইয়েস। এইবার বলেন কম্পালসারি সেট অফ। এখানে কম্পালসারি সেট অফ এর সংজ্ঞা চাইছে। আমরা একটু আগে কি বলছিলাম? কম্পালসারি সেট অফ মানে কি, কোন শব্দটা থাকবে? স্পন্টেনিয়াস। কন্টিনিউয়াস। হ্যাঁ, চার্জ দেখেন অফ টু ডেটস। সি নাম্বার। spontaneous কোনটায় আছে? সি সি। সি। তার মানে এটাই উত্তর, সি নাম্বার। 38 নাম্বার, ইচ পার্টি শুড বি আ ক্রেডিটর এন্ড ডেটর সাইমালটেনিয়াসলি ইন। কোন ধরনের সেট অফে দুই পক্ষ ক্রেডিটর এবং ডেটর হবে? কম্পালসারি। সবগুলো সবগুলো না, ডি 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 ডি। এটা সবগুলোতে সবগুলি সবগুলি সবগুলাতেই হবে। সবগুলি। সেট অফ মানি হচ্ছে দুই পক্ষের দেনা পাওনা থাকতে হবে, নাহলে তো সেট অফ করবে কিভাবে? ধরেন আপনি ব্যাংকের কাছ থেকে নিয়েছেন, তার মানে ব্যাংক আপনার কাছে পায়। আপনি ব্যাংকে একটা এমটিডিআর করছেন, তার মানে ব্যাংকের কাছে আপনি পান। এখন দুই পক্ষেরই দেনা পাওনা থাকলেই না সেট অফ হবে, আদারওয়াইজ সেট অফ করবেন কেমন? এটা কম্পালসারি হোক, ডিমান্ড হোক আর কন্ট্রাক্ট হোক, সব ক্ষেত্রেই দুই পক্ষকে ক্রেডিটর ডেটর হইতে হবে, আদারওয়াইজ সেট অফ সম্ভব না। 39 নাম্বার দেখেন, ইজ পারমিজিবল ইভেন উইদাউট দ্য নিড ফর টু ডেটস ইন সিমিলার ইন কাইন্ড টাইপ ডেসক্রিপশন ম্যাচুরিটি। চারটা বৈশিষ্ট্য ছিল, যে একটা কাইন্ড টাইপ ডেসক্রিপশন ম্যাচুরিটি, এই চারটার মধ্যে একটাতে আছে সবগুলি মিলতে হয়, আরেকটাতে আছে দুইটা মিলবে দুইটা মিলবে না, আরেকটাতে আছে কোনোটাই মিলবে না। এখন এইখানে বলছে যে কোনোটাই মিলবে না, এটা এটা কোন কন্ট্রাকচুয়াল। ধরনের স্যার? কি হ্যাঁ, হবে? কন্ট্রাক্টুয়াল। কন্ট্রাকচুয়াল মানে এগ্রিমেন্টের ভিত্তিতে যদি হয়, সেই ক্ষেত্রে আপনার এই কাইন্ড টাইপ কোয়ালিটি মেজরিটি কিছু আছে কিনা এটা দেখার বিষয়। আর হচ্ছে কম্পালসারি সেট অফ মানে সবকিছু মিলতে হবে। হ্যাঁ, কম্পালসারিতে সবগুলি মিলতে হবে।
আর সেট অফ ডিমান্ডে হচ্ছে কিছু মিলবে কিছু মিলবে না, দুইটা তিনটা মিলবে, একটা মিলবে না, এটা একটা আবশ্যিকভাবে মিলবে একটা না। মিলবে না। হ্যাঁ, হুম হুম। সেটা হয় তো অ্যামাউন্টটা মিলবে না, কোয়ালিটির দিক থেকে মিলবে না, অথবা বা হ্যাঁ অ্যামাউন্ট, এয়ার দিক থেকে, অ্যামাউন্ট। ম্যাচুরিটির দিক থেকে মিলবে না। হ্যাঁ ম্যাচুরিটি, জি। ম্যাচুরিটি অথবা কোয়ালিটি, এই দুইটার কোনো একটা দিক থেকে মিলবে না, আর বাকিগুলি মিলবে। অথবা কোয়ালিটি ম্যাচুরিটি দুইটার কোনোটাই মিলবে না, হুম বাকি হুম। দুইটা টাইম টাইপ মিলবে। ওখানে যে সুপারিয়র একটা ব্যাপার ছিল আর কি। এবার আমরা 40 নম্বরটা পড়বো। ইফ দ্য সেট অফ ডেটস বিটুইন টু ডিফারেন্ট কারেন্সিজ এক্সচেঞ্জ রেট উইল বি অ্যাজ অফ, কোন ডেটের হবে? সি হবে, সেট অফ ডেট। 100% সেট। সেট অফ হ্যাঁ, ডেটের। কারণ কারেন্সি এক্সচেঞ্জটা যখন ট্রানজেকশন করবে তখনই করতে হয়, তাই না? আমরা একটু আগেই পড়ে আসছি। হুম। তার মানে সেট অফ যখন করবে, ওই সেট অফের সময় কনভার্সন রেট যেটা থাকবে ওই রেট অনুযায়ী সেট অফ হবে। এইবার আসি আমরা সিনারিও বেস প্রশ্ন, 41 নম্বর। আ ক্লায়েন্ট হ্যাজ চেকিং অ্যাকাউন্ট, চেকিং বানানটা ভুল আছে, হ্যাঁ, এটা ওই যে ওই চেক, CHEQ, হ্যাঁ, ওই এই যেটা আর কি, ওই বানানটা হবে এখানে, এটা একটু ভুল হয়েছে। তাহলে চেকিং অ্যাকাউন্ট উইথ এন ইসলামিক ব্যাংক উইথ এ ব্যালেন্স অফ $10,000। তাহলে একটা ধরেন ওই যে কাঁচা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে $10,000 আছে। দ্য সেম ক্লায়েন্ট অলসো হ্যাজ এন আউটস্ট্যান্ডিং মোরাবাহা ইনস্টলমেন্ট অফ $2,000 টু দ্য ব্যাংক। তাহলে ব্যাংকের কাছে তার $10,000 আছে, আর ব্যাংক তার কাছে একটা ইনস্টলমেন্ট পায় $2,000। দ্য ক্লায়েন্ট ফেজ টু মেক পেমেন্ট অন দ্য ডিউ ডেট। ব্যাংক উইদাউট দ্য ক্লায়েন্টস কনসেন্ট অটোমেটিক্যালি ডিডাক্ট 2,000 ফ্রম দ্য অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্ট থেকে $2,000 কাটা এই তার পাওনা অ্যাডজাস্ট করে ফেলছে। এটা কি ঠিক করলো না বেঠিক করলো? এই যে কাজটা করছে, সেট অফ করলো, এই সেট অফ করাটা তার বৈধ হইলো কিনা? নো স্যার, ক্লায়েন্ট কনসেন্ট, কাস্টমারকে ইনফর্ম করা যাবে কনসেপ্ট সেট নিয়ে অফ। নেই। কেন বৈধ হবে না বলেন তো? উইদাউট ক্লায়েন্ট। এটা অ্যান্সার দেখে এখানে উঠেছি, এটা তো আর এক্সপ্লেনেশন। আচ্ছা, দিয়ে রাখছে এটা। ওই যে এখানে আনসার দেওয়া আছে না? আচ্ছা, দেখো, সেইটা। এ- দেখেন, এইখানে মূল বিষয় হচ্ছে তাদের মধ্যে এগ্রিমেন্ট ছিল কি ছিল না, এই কথা কিন্তু বলে নাই। এগ্রিমেন্টে যদি বলা থাকতো যে এগ্রিমেন্ট আছে, এগ্রিমেন্টের মধ্যে সেট অফ এর ক্লজ দেওয়া আছে, ওই ক্লজ যদি দেওয়া থাকতো তাইলে কাজটা কিন্তু সঠিক ছিল। কারণ ক্লজ যেহেতু দেওয়া নাই, এখন যদি সেট অফ করতে হয় তাহলে গ্রাহকের অনুমতি লাগবে। কিন্তু ব্যাংক কাজটা করছে কি, গ্রাহকের না জানাই অ্যাকাউন্ট ডেবিট করে ইনস্টলমেন্ট নিয়ে নিছে, এই কাজটা জায়েজ সঠিক হয়নি। An Islamic bank has a payable of $50,000 to supplier for goods purchased. তাহলে সাপ্লায়ার ব্যাংকের কাছে $50,000 পায়। The same supplier owes the bank an outstanding debt 50,000 from $20 পায়। ওই সাপ্লায়ারের কাছে ব্যাংক আবার মুরাবাহার ভিত্তিতে $50,000 পায়। The bank proposes to supplier that the mutually agree to set off two debts against each other. এই যে মিউচুয়ালি এগ্রিমেন্টের ভিত্তিতে সেট অফ করতে যাচ্ছে, এটা জায়েজ কিনা? আপনি উত্তরে পড়ে যান, আগে কোন এটা জায়েজ আছে কিনা। এটা জায়েজ থাকলে পরে আপনার জায়েজ যেখানে বলছে ওইটাই উত্তর। আমরা উত্তরে এত বড়টা পড়তে চাইতেছি না, আপনারা পড়ে নেন। মিউচুয়ালি মিউচুয়ালি এগ্রি হলে যে কোনো কিছুই জায়েজ। জায়েজ তো। এই যে এই যে শহীদ ভাই যেটা বললো না, এই কথাটা মাথায় রাখবেন, যে যত ধরনের কন্ট্রাক্টই আছে মিউচুয়াল এগ্রিমেন্টের ভিত্তিতে যে কোনো কন্ট্রাক্টই রদবদল করা যায় এবং যে কোনো কিছুই সম্পাদন করা যায়, যদি শরিয়া প্রহিবিটেড না হয়। শরিয়া পারমিজিবল যে কোনো কাজ মিউচুয়াল এগ্রিমেন্টের ভিত্তিতে যে কোনো সময় করা যায়, যেহেতু তারা মিউচুয়ালি সেট অফটা করতে যাচ্ছে, অথবা এটা জায়েজ। এখন দেখেন এটা যে জায়গায় বলছে ওইটাই ঠিক আছে। বি হবে। বিকজ আপনি বোথ কোনটা তাহলে? দ্যাটস আর অফ দ্য সেম কাইন্ড সেট অফ বেসড অন মিউচুয়াল কন্ট্রাক্ট, তাহলে বি নাম্বার উত্তর। 43,
A client has a debt of $10,000 from a previous ijara contract with an Islamic bank. The client owes him $10,000 for damages caused to his property. আমাদের বাকিগুলি দেখার দরকার নাই। দেখেন ব্যাংক গ্রাহকের কাছে $10,000 পায়, তাই না? তাহলে ব্যাংক গ্রাহকের কাছে $10,000 পায়, আবার গ্রাহক ব্যাংকের কাছে $10,000 দাবি করতেছে যে ব্যাংকের কাছে গ্রাহকের একটা প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটা ব্যাংকের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতির ক্ষতিপূরণ হিসাবে গ্রাহক ব্যাংকের কাছে $10,000 দাবি করছে। ক্ষতিপূরণ হিসাবে দাবি করে বলতেছে যে আপনি আমার কাছে 10,000 পান, আমার যে ক্ষতিটা করছেন এটার মূল্য 10,000, অতএব কাটাকাটি করে ফেলেন। এইটা পারমিজিবল কিনা? না না, এটা বলবো না, ব্যাংক এইটা রাজি হয় এইটা না। এইটা ঠিক না। এটা কেন ঠিক পারমিটেবল না? না। কারণ এইটা তো অ্যাবসোলুট, ব্যাংক যে গ্রাহকের কাছে পায়, এই জায়গায় কিন্তু জি ভাই। কোনো সন্দেহ কিছু নাই। কিন্তু সে দাবি করছে কি ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ তো দাবি করলেই হবে না, ক্ষতিপূরণ তো নেয়ার আগে সেটেলমেন্ট ক্ষতিপূরণ তো হইতে হবে, এক জিনিস না। তাই না? ক্ষতিপূরণ তো সেটেলমেন্ট হইতে হবে। আপনি বললেন আমার যে ক্ষতি করছেন এটার এটার জন্য 10,000 দিতে হবে, তো 10,000 দিতে হবে কি দাবি করলেই হবে? এইখানে দুই পক্ষ মিলে সম্মত হইতে হবে, আদারওয়াইজ এটা আরবিট্রেশনে ফয়সালা হইতে হবে, তাই না? দুই পক্ষ মিলে যদি ঠিক করে যে আচ্ছা ঠিক আছে 10,000 ফাইনাল, তাহলে ফাইনাল। আর যদি দুই পক্ষের মধ্যে কোনো অল্টারকেশন বা ডিসপিউট তৈরি হয়, তাহলে থার্ড পার্টি এসে আরবিট্রেশনের ভিত্তিতে এটার যে ফয়সালা দিবে সেই ফয়সালা অনুযায়ী ক্ষতিপূরণ নির্ধারিত হবে। তো এইখানে সে দাবি করছে ক্ষতিপূরণ এত টাকা, অতএব এই জায়গায় এই সেট আপটা হবে না। হবে। তাহলে এখানে দেখেন এ নাম্বারটা উত্তর। হ্যাঁ, এ হবে, এ হবে, হ্যাঁ। এবার দেখেন মিস্টার এক্স ইজ এ ফাইন্যান্সিং ক্লায়েন্ট অফ এবিসি ব্যাংক পিএলসি। হি টেক্স মোরাবাহা ফাইন্যান্সিং 1 কোটি টাকা প্রভিশন আর ডেফার্ড পেমেন্ট। আচ্ছা, সে নিচে যে 1 কোটি টাকা তার 30শে জুনে গিয়ে এক্সপায়ার্ড হবে। একই সাথে ব্যাংকের কাছে তার 1,20,00,000 টাকার একটা এমটিডিআর আছে, এইটাও ম্যাচিউরড হবে জুনের 30 তারিখ। এখন ব্যাংক তার সাথে কোনো কিছু না বলে এই এমটিডিআরটা ক্লোজ করে 1 কোটি টাকা অ্যাডজাস্ট করে বাকি 20,00,000 টাকা তার সেভিংস অ্যাকাউন্টে জমা দিয়ে দিছে। এখন দেখেন প্রথম কথা হলো এবিসি ব্যাংক যে কাজটা করছে এই কাজটা ঠিক আছে কিনা। 2 নাম্বার কথা হলো এইখানে ব্যাংক যে কাজটা করছে এটা শরিয়ার কোন মোডের মধ্যে পড়ছে। দেখেন প্রথম কথা বলতে ব্যাংকের কাজটা ঠিক আছে, ঠিক সবগুলির মধ্যেই বলছে। আর দ্বিতীয় অপশনটা বলছে এটা কম্পালসরি সেট অফ হয়েছে। আর বি নাম্বারে বলতেছে এটা সেট অফ অন ডিমান্ড হয়েছে। সি নাম্বারে বলতেছে এটা কন্ট্রাকচুয়াল সেট অফ হয়েছে। তাহলে কোনটা সঠিক হবে? সি হবে নাকি ভাই? না, এটা নান এ অফ হবে দেওয়া স্যার। না 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 না, নান হবে। কোনো কথা নাই বার্তা নাই, ব্যাংকে অ্যাডজাস্ট করতে হবে না। এটা করা যাবে না। হুম। এটা সেট অফ ডিমান্ড। এটা এটা বি এ হবে। নাম্বার হবে, এ নাম্বার হবে, এটা কম্পালসরি সেট অফ হবে। হ্যাঁ, এ নাম্বার হবে। হ্যাঁ, এটা এ নাম্বার, এটা কম্পালসরি সেট অফ। কারণ এখানে দেখেন আপনি কতগুলি মিলাইবেন, কাইন্ড, টাইপ, কোয়ালিটি, ম্যাচুরিটি, 4টা মিলাইবেন না? কম্পালসরি সেট অফে তো 4টাই মিলতে হবে। হ্যাঁ, সবই মিলছে, দেখেন হ্যাঁ। এখানে দুইটাই কিন্তু কিন্তু টাকাতে। ভাইয়া, ভাইয়া এখানে মানে হ্যাঁ, আমার যেটা যে পরীক্ষা, আমাদের এটা যে পরীক্ষা হয়েছিল ভাইয়া, ওখানে আমি এটা ভুল হ্যাঁ, করছিলাম, এরকম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। তো এটা আমি আচ্ছা, যেটা মনে হয় যে সব 4টা টাইপ মিললেও একটা হলে কি আপনার হচ্ছে লোনের ইনভেস্টমেন্ট ফর্মে আছে, একটা হলে কি আপনার মানে এটা হচ্ছে এফডিআর হিসেবে আছে, আর একটা লোন হিসেবে রয়েছে। এটা তো দুটো আসলে আলাদা ক্যাটাগরি হয় না, ওই জন্য আমি সবসময় যে কন্ট্রাক্ট কম্পালসারি আর কন্ট্রাকচুয়ালের মধ্যে আমার একটা হয়ে যায় কারণ মানে এটা এক হিসেবে মানে টাকা হিসাবে মানে কাইন্ড কোয়ালিটি হিসেবে ঠিক আছে সব, কিন্তু দুটা যেহেতু আলাদাই, ওটা এই জন্য আমার সবসময় একটা কন্ট্রাকচুয়াল এটা মনে হয় আর কি, কম্পালসারি না। এটা কনফিউজ থাকি সবসময়। হ্যালো। সেটআপের বিষয়টা কি স্টিপুলেটেড ছিল কিনা সেটা তো বলা নাই। না, এটা তো স্টিপুলেশনের দুইটাই যেহেতু স্টিপুলেশন ওই না সেম থাকে টাইমে তাহলে তো ম্যাচিউর ব্যাংকে হয়ে কাজ যেতেছে, করতে এটা পারবেন না। সেট আপ করা যাবে।
কম্পালসারি সেট আপ করতে পারবে সেম টাইমে ইয়া হইলে ওটা পারবে, কিন্তু যে কম্পালসারি আর কন্ট্রাকচুয়ালটা সবসময় ইয়ে হয়ে যায়, ভুল হয়ে যায়, মাইন্ড বাই আউট হয়ে গেছে। সেট অফের রাইট স্টিপুলেটেড থাকতে হবে না আগে? দেখবই গেল। মেমোরি লগ আউট হয়ে গেছে। আপনি কোনটা দিচ্ছিলেন, নানব দেব? হ্যালো ইমরান ভাই। কিন্তু আমার তো নাম মনে হচ্ছিল, কারণ হচ্ছে যে স্টিপুলেশন যদি না থাকে তাহলে তো কোনোটাই কাজে আসবে না। হুম। লোনের ক্ষেত্রে তো স্টিপুলেশনে বলে দিতে হবে যে সেট অফের রাইট থাকবে ব্যাংকের। ওটা যদি বলা থাকে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু ওটা বলা না থাকলে তো মুশকিল, ঠিক না? সেট অফের হুম, ক্ষেত্রে কিন্তু বুঝতে বলা পারছি। আছে ব্যাংক বা ইনস্টিটিউশনের স্টিপুলেশন থাকতে হবে যে কোনো লোন বা ফ্যাসিলিটিস। আচ্ছা দেখেন, আমি একটু সরি বলতেছি, আমার ওই যে পিচিরা এসে আমার হটস্পট বন্ধ করে ফেলছিল মোবাইলে, হ্যাঁ, ঠিক আছে। ডিসকানেক্টেড হয়ে গেছে। আচ্ছা দেখেন, তাহলে দুইটাই কিন্তু বিনিয়োগ, হ্যাঁ। আরেকটা বিষয় হচ্ছে দুইটাই টাকাতে, এই 1 কোটি এটাও টাকাতে এটাও টাকাতে, দুইটারই ম্যাচুরিটি কিন্তু সেম ডেট, হুম। এটাও 30 জন এটাও 30 জন। তো সব দিক থেকে যেহেতু মিলে গেছে, তাহলে এটা আমাদের কম্পালসারি সেট অফ হবে। আর অ্যামাউন্ট মিলাটা কিন্তু এটা শর্ত না, হ্যাঁ। না, অ্যামাউন্ট না মিলুক ভাইয়া, এখানে যেহেতু সব কন্ডিশনে মিলছে এবং এখানে তো কোনো একটা প্রশ্ন ইমরান ভাই করছিল আর কি, যে এখানে হ্যাঁ, স্টিপুলেশন যে আছে যে না এটা ব্যাংক অ্যাডজাস্ট করে নিবে, এটা কি বলা না থাকলেও কি সেম ডেটে এক্সপায়ার হলে আপনার কম সেট অফ হয়ে যাবে? কম্পালসারি, হ্যাঁ এটা একটু বোঝা কম্পালসারি লাগবে। সেট আপের ক্ষেত্রে কোনো কিছুই লাগবে না। কম্পালসারি সেট আপের ক্ষেত্রে কোনো কিছুই আচ্ছা লাগবে আচ্ছা। না। আর যদি আপনার এগ্রিমেন্টে বলা থাকে, হ্যাঁ, এগ্রিমেন্টের ভিতরে যদি সেট অফের কথা বলা থাকে, তাইলে আপনার কোনো ক্যারেক্টারিস্টিক্স মিলার প্রয়োজন নেই। টাকা আছে, আপনি ডেবিট করে নিয়ে নিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। বুঝছেন ব্যাপারটা? আপনি যখন হ্যাঁ, বুঝতে দেখবেন যে পারছি। কন্ট্রাক্টে বলা আছে, কন্ট্রাক্টে বলা থাকলে আর আপনার কোনো কিছু বলা দরকার নেই, চোখ বন্ধ করে আপনার টাকা ডিউ হবে, আপনি গ্রাহকের অ্যাকাউন্ট ডেবিট করে নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তখন ওটা কন্ট্রাকচুয়াল সেট অফ। হুম। কন্ট্রাক্টে বলা থাকলে যেভাবে আছে যতটুকু আছে অতটুকুর উপরে সেট আপ হয়ে যাবে। হ্যাঁ, আর অতটুকু সেট ইসের অফ হয়ে ক্ষেত্রে যাবে, এটা চোখ বন্ধ হয়ে কন্ট্রাকচুয়াল সেট অফ। ওইখানে আর আপনার কাইন্ড টাইপ কোয়ালিটি ম্যাচুরিটি বা ডেসক্রিপশন ম্যাচুরিটি দেখারই দরকার নেই। দরকার নেই আপনার। কিন্তু দেখতে হবে কোথায়, দেখতে হবে কম্পালসারি আর সেট অফ অন ডিমান্ডের ক্ষেত্রে। বাকিটার হুম ক্ষেত্রে হুম। দেখার কোনো দরকার নেই। এইবার আসি আমরা 45 নম্বর। না, ঠিক মিস্টার আছে। এক্স ইজ এ ফাইন্যান্সিং ক্লায়েন্ট অফ এবিসি ব্যাংক পিএলসি, হি টেক্স মোরাবা ফাইন্যান্সিং 1 কোটি উইথ প্রভিশন অফ ডেফারেল পেমেন্ট, যাকে এটা আমাদের দরকার নাই, এটা এক্সপায়ার্ড হচ্ছে জোন। এবিসি ব্যাংক রিকোয়ার্ড টু পার্সোনাল গ্যারান্টি এট দ্য টাইম অফ ডিসবার্সমেন্ট। যখন সে বিনিয়োগটা করছে তখন দুইজন পার্সোনাল গ্যারান্টি চাইছে। আফটার এক্সপায়ার দ্য ম্যানেজার অফ এবিসি ব্যাংক রিকোয়েস্টেড টু দ্য ক্লায়েন্ট টু অ্যাডজাস্ট দ্য ফাইন্যান্স উইথ হিজ এমটিডিআর অ্যাকাউন্ট মেনটেন্ড উইথ দ্য ব্যাংক। The MTDR account will be matured on August 15। The deposit amount 80 লাখ। তাহলে বিনিয়োগ করছে 1 কোটি টাকা, গ্রাহকের কাছে পাওনা হচ্ছে 1 কোটি টাকা, এক্সপায়ার্ড হবে জুনের 30 তারিখ। তাহলে কি জুনের 30 তারিখে এক্সপায়ার হচ্ছে। আর এই বিনিয়োগ যখন করছে তখন দুইজন পার্সোনাল গ্যারান্টি নিছে। তাহলে দেখেন, এইখানে পার্সোনাল গ্যারান্টি আছে। গ্রাহক যখন ব্যাংকের কাছে টাকা রাখছে, এমটিডিআর রাখছে, তখন কি কোনো গ্যারান্টির কথা বলছে? কোনো গ্যারান্টির কথা কিন্তু বলা নাই। আর এখানে ম্যাচিউরড হচ্ছে কত, এমটিডিআর ম্যাচিউরড হচ্ছে আগস্টে, মানে আরো পরে। ব্যাংক এখানে রিকোয়েস্ট করতেছে অ্যাডজাস্ট করার জন্য। ব্যাংকের রিকোয়েস্টের ভিত্তিতে গ্রাহকের অ্যাকাউন্টটা ডেবিট করে ব্যাংকের 1 কোটি টাকা ম্যাচিউরিটিতে অ্যাডজাস্ট করে নিচ্ছে। হোয়াট শুড বি ডান বাই দ্য ক্লায়েন্ট? এখন এই যে ব্যাংক রিকোয়েস্ট করলো, গ্রাহকের এখন কি করা উচিত? ইফ অ্যাডজাস্টেড, হোয়াট উইল বি দ্য শরিয়া মোড ফলোড ইন দিস ট্রানজাকশন? যদি এটা অ্যাডজাস্ট করে ফেলা হয়, তাহলে শরিয়ার কোন
মোড ফলো করে এটা অ্যাডজাস্ট হবে। 3 নাম্বার হচ্ছে হোয়াট উইল বি দ্য ট্রিটমেন্ট অফ রিমেইনিং 20 লাখ অফ এবিসি ব্যাংক। সে তো এখানে সেট অফ যদি করে তাহলে সেট অফ